হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাফিয়া জোন স্টোরি থেকে আমি শারমিন। আমাদের চ্যানেলের নিত্য নতুন মাফিয়া রোমান্টিক গল্প পেতে আমাদের মাফিয়া জোন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো চলুন গল্পে ফেরা যাক। লজ্জা করে না তোর সেজেগুজে অন্য ছেলেদের শরীর দেখাতে? ভাইয়া, আমি আসলে আর কিছু বলতে না দিয়ে ভরা মাঠালের মাঝে নেহার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছিল না। একটু পরেও নিজেই নেহাকে ছেড়ে দিয়ে নেহার হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুম থেকে সকলকে বের করে দিয়ে নেহার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে ওড়না মাথায় দিয়ে দিল। নেহা চুপচাপ ওর কাণ্ড দেখছিল আর চোখে জল ফেলছিল। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনে ও নেহার সাথে এমন ব্যবহার করবে নেহা কখনো ভাবেনি। নেহা দেখলো হঠাৎ নেহার চোখের পানি মুছে দিচ্ছে। নেহা নিজের গায়ে সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বলল, নিজেকে কি ভাবিস কি তুই? যখন যা ইচ্ছা তাই করবি? তোর সব কথা শুনতে হবে আমাকে? যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন তোকে মানুষ মনে হবে না? তুই তো একটা মানুষ। আর হ্যাঁ, শুধু মানুষ না, একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ। তোকে বাড়িতে বারবার বলেছিলাম বোরকা পরে ভার্সিটিতে আসতে। না, আমার কথা তো তোর পছন্দ হয় না, তাই তো সকলকে শরীর দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরে এসেছিস, সাথে এত সাজুগুজু। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফিরে দিচ্ছিস। তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তোর লজ্জা করে না আমাকে এসব বলতে? ছি। বলে নেহা কান্না করতে করতে হলরুম থেকে চলে আসলো। বাইরে আসতেই সকলে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলো। উদ্দেশ্য বাড়ি যাবে। চলেন আপনাদের পরিচয় দিই। নেহা অনার্স 2য় বর্ষের ছাত্রী। আর আজ নেহাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। আর যে নেহার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো নেহার চাচাতো ভাই। ওর নাম নেহাল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। খুব ভালো ছাত্র ও। স্যারেরা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস প্লাস ভরসা করে। পুরো কলেজে ক্রাশও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু ফর্সা বডি, ফিটনেস কোনো দিক দিয়ে কম না। নেহা নেহালের পরিবার এক বাড়িতেই থাকে। নেহার সকলের সাথেই খুব ভালো ব্যবহার করে, শুধু একমাত্র নেহার সাথে এমন রুডলি ব্যবহার করে। কিরে, এই তো গেলি, এখনই চলে আসলি কেন? এমনি ভালো লাগছে না। বলেই চলে আসতে নেহালের মা নেহার হাত ধরে বলল, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? নেহালের মা নেহার বন্ধুর মতো, সব কিছু নেহা তার সাথে শেয়ার করে। তাই নেহা তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঘরে এসে নেহালের মাকে সবটা খুলে বলল নেহা। নেহালের মা একটু চুপ থেকে নেহার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা, আমি নেহালের সাথে কথা বলবো। ও আর তোর সাথে এমন করবে না। তবে হ্যাঁ, ও যখন মানা করছে তুই এইগুলো না করেই যেতে, জানিস তো ও ছোটবেলা থেকেই এমন তোকে কোনো ছেলের সাথে মিশতে দেয় না, আর না বাজে কোনো পোশাক পরতে দেয়। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডো খেলি। নেহাও একটা হাসি দিয়ে বলল, চলো খেলি। নেহা আর নেহালের মা বাইরে বসে লুডো খেলছিল আর নেহার মা রান্না করছিল। তখনই নেহার খুব রাগ নিয়ে বাড়ির ভিতরে এসে সোজা নেহার রুমে গিয়ে ও সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেশলাই কাঠি নিয়ে এসে নেহার সব জামাগুলো পরিয়ে দিল। নেহা অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। নেহালের মা কিছু বলতে যাবে তার আগেই নেহাল বলল, আম্মু,
আর ছোট আম্মু, তোমাদের বলছি, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কেনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদি সে পরে, তাহলে আমাকে আর তোমরা কেউ খুঁজে পাবে না। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নেহা নিজের জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করছে। ওর এত সুন্দর সুন্দর জামাগুলো সাইকোটা পুড়িয়ে ফেললো। নেহার খুব খারাপ লাগছে। ওর সুন্দর উম, সুন্দর জামাগুলো পুড়িয়ে ফেললো। নেহা কান্না করতে করতে রুমে চলে আসলো। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারে না। ঘুম ভাঙলো নেহালের ডাকে। নেহা উঠে দেখে 4টা বাজে। তার মানে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। নেহা বিছানা থেকে উঠে ওকে না দেখার ভান করে ওয়াশরুমে চলে এলো সাবান নেবে বলে। কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন নেহার মনে হলো জামা কাপড় নাই, সবগুলো ওই সাইকো ভিলেনটা পুড়িয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে নেহা আবারও বের হয়ে দেখে নেহাল খাটে লম্বা হয়ে শুয়ে আছে। নেহাকে দেখেই একটা শপিং ব্যাগ ছুড়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরে আয়, আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে। এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া? তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে, তাই না? যত সব। আমি পরবো না তোর দেওয়া জামা, বুঝতে পেরেছিস তুই? পরবো না, এবার আমার ঘর থেকে বেরিয়ে যা। নেহাল খাট থেকে নেমে হাতের শার্ট ভাঁজ করতে করতে বলল, ও, আগে বলবি তো যে আমার হাতে তোর জামা পরতে ইচ্ছে করছে। ওকে চল, আমার কোনো প্রবলেম নাই। শেষবারের মতো বলছি, 10 মিনিট সময় দিলাম, শাওয়ার নিয়ে জলদি বাইরে আয়। বলে নেহার কাছে আসতে দেখে নেহা দিল এক দৌড়। শালা হারামি, দেখিস তোর কোনোদিন ভালো হবে না। তোর বউ হবে একটা পেতনি। তোর 24টা নাইজেরিয়ানদের মতো বাচ্চা হবে। আমাকে বলে 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে। সাহস কত! বের হব না আমি, দেখি তুই কি করিস। কিরে, তোর শাওয়ার নেওয়া এখনো শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া, নেহা মিথ্যা বলল। তাই নাকি, এখনো হয়নি? জানিস নেহা, আমারও তোর সাথে শাওয়ার নিতে ইচ্ছে করছে। শুধু শাওয়ার না, আরও অনেক কিছু করতে ইচ্ছে করছে। দাঁড়া, তুই তাক, আমিও আসছি। ওর বলতে যে টুকু দেরি হয়েছে, নেহা তার আগে বের হয়েছে। কিরে, তুই না বললি তোর গোসল শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। টেবিলে দেখ খাবার আছে, নিজে খা আর আমাকেও খাইয়ে দে। খাটে শুয়ে পড়ে ফোন টিপতে টিপতে বলল, হ্যাঁ বললো হলো। এই তুই কে রে, যে তোকে আমি খাইয়ে দেব? যা তো এখান থেকে, অনেকক্ষণ হলো জ্বালাতন করছিস, বিরক্ত লাগছে আমার। বলে ওর দিকে তাকাতেই দেখলো দুটো লাল রক্তিম বর্ণ চোখ নেহার দিকে তাকিয়ে আছে। কি বললি তুই, আবার বল দেখি। না না, কিছু বলিনি তো। আমি কি কিছু বলতে পারি বল? চল, খাবি না? আয়। বলে নেহা খাবারের প্লেট হাতে নিয়ে ওর মুখের দিকে এক লোকমা ভাত দিল। নেহার খেয়ে নেহাকে বলল, তুইও খা। দুজনে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে নেহাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিয়ে নেহার হাতটা ওর মাথায় দিয়ে বলল, খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দে। নেহা মাথা টিপে দিচ্ছে আর বলছে, আচ্ছা ভাইয়া, তুই সবসময় আমার সাথে এমন করিস কেন? আমি কি করেছি বল, যে তুই আজ কলেজে সকলের সামনে আমাকে অপমান করলি? জানিস আমার কত খারাপ লাগছিল। হঠাৎ নেহাল বালিশ থেকে মাথা সরিয়ে নেহার কোলে মাথা রাখলো। এতে যেন নেহা বরফ হয়ে গেল। কি করছে ও? নেহার ভাবনার মাঝে ও নেহার কোমরটা জড়িয়ে ধরে বলল, সরি, আমি এমনটা করতে চাইনি, রাগের মাথায় এমনটা করেছি। আসলে তোর ওড়নাটা ঠিক ছিল না, সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। তোর সাথে রুড বিহেভ করে ফেলেছি, সরি। আর হ্যাঁ, আলমারিতে একটা বোরকা রাখা আছে, কাল থেকে ওটা পরে বাইরে যাবি। এবার যেন আমার কথা আর কোনো নড়চড় না হয়, বলে দিলাম। এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। বলেই রুম থেকে চলে গেল। আর নেহা হাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বলল, এর মতিগতি আমি সত্যি কিছু বুঝি না। কখন কি করে, কখন কি বলে, আমার তো মনে হয় ও নিজেও জানে না। নেহা সন্ধ্যার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছে। একটু
করে কফিটা খাচ্ছে, হঠাৎ নিহাল এসে বলল, নেহা, কফিটা দে তো, মাথা ব্যথাটা এখনো যায়নি। আরে ভাইয়া, এটা আমি খাইছি। তুই দাঁড়া, আমি মাকে বলছি তোকে আরেকটা কফি দিয়ে যাবে। বলেই পা বাড়াতে যাবে তার আগে নিহাল বলল, এই কফিটা যদি তুই আমাকে না দিস তাহলে তোর ঠোঁটটা আর তোর ঠোঁট থাকবে না। আই প্রমিস, ওটা আমার দখলে চলে আসবে। বাধ্য হয়ে নেহা কফিটা নিহালকে দিয়ে দিল। কফি খেতে খেতে ও বলল, নেহা, সালমান আশিক এটাকে? সালমান আশিক তো আমার ফেসবুক ফ্রেন্ড। ওর কথা নিহাল ভাই জানলো কেমনি? চিনি না তো। কেন ভাইয়া, কি হয়েছে? নেহার দিকে কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকিয়ে কফিতে চুমু দিতে দিতে বলল, না, কিছু না। জানিস তো নেহা, যাদের পাকা গজায় তাদের পাকাটা চেটেও দেওয়া যায়। আমরা মানুষরা অনেক কিছুই করতে পারি, এমনকি মানুষও খুন করতে পারি, কিন্তু সব কাজ করার আগে আমরা ভাবি না যে পরে কি হতে পারে। তাই আজ তোকে বলছি, যেটাই করবি ভেবে করিস, তোর জন্য যেন কোনো ছেলের জীবন হারাতে না হয়। এজন্যই মুরব্বীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গটেট? বলেই কফিটা নেহার হাতে দিয়ে চলে গেল। নেহা ওর কথার মানে বুঝতে পারল না, কি বোঝাতে চাইলো নিহাল ওকে। অনেক ভেবেও বের করতে পারলো না। তাই নেহা রুমে এসে পড়তে বসলো। 10টার দিকে নেহালের মা এসে ডেকে গেল খাবারের জন্য। নেহা, নেহার বাবা, নেহালের বাবা আর নেহাল খেতে বসেছে। নেহাল, আমরা চাই তুমি এবার পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসে জয়েন করো। নেহাল খেতে খেতেই বলল, আমি নিজে কিছু করতে চাই, কারো সাহায্য ছাড়া। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। বলেই চলে গেল। নিহালকে দেখে মনে হলো কোনো একটা কারণে খুব রেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে নেহা শুয়ে শুয়ে কিছু সময় ফেসবুকে কাটালো। আসলে ফেসবুকে কাটালো মানে আশিকের সাথে কথা বলল। ছেলেটা নিহার কলেজেই পড়ে নিহালের সাথে। খুব মজার একটা মানুষ, সব সময় সকলকে মাতিয়ে রাখে। অনেকক্ষণ ওনার সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে নেহার মনে হচ্ছে কেউ ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। নেহার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে, আবার খুব ভয়ও করছে। নেহা চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। নেহা ভয়ে ভয়ে বলল, কে কে- কে আপনি? নেহার কথাটা যেন ওনার পছন্দ হলো না। গায়ে থেকে নেহার ওড়নাটা নিয়ে নেহার মুখ বেঁধে দিল। নেহার হাত পা নাড়াতেও পারছিল না। লোকটা ধীরে ধীরে নেহার পেটের কাছে এসে জামাটা একটু সরিয়ে নেহার পেটে একটা ডিপলি কিস করলো। সাথে সাথে নেহার পুরো শরীরটা বরফ হয়ে গেল। হঠাৎ করে কিস করার জায়গাতে খুব জোরে একটা কামড় দিল। ব্যথায় নেহার চোখ দিয়ে পানি চলে আসলো। নেহাকে কামড় দিয়ে লোকটা নেহার হাতের মুঠোয় একটা কাগজ দিয়ে বের করে দিয়ে চলে গেল। নেহা তাড়াতাড়ি উঠে মুখ থেকে ওড়নাটা সরিয়ে ঘরের লাইট দিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করলো। নেহা সুইটহার্ট, তোমাকে বলছি আমি কে এটা জানার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। তাই বৃথা চেষ্টা না করে যেটা বলছি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি যতবার কোনো ছেলের সাথে কথা বলবে ততবার আজকে যেটা হলো সেটাই হবে। ফেসবুক, ইমো, এমনকি নিজের ছেলে বন্ধুদের থেকেও দূরে থাকবে, নইলে এভাবেই প্রতিদিন রাতে এসে তোমাকে শাস্তি দিয়ে যাব। বুঝতে পারছো? অনেক রাত হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। বাই। চিঠিটা পড়ে যেন নেহা আকাশ থেকে পড়ল। নেহা ভাবতে লাগলো, কে হতে পারে লোকটা? কেন এমন করলো আমার সাথে? আর আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি সে ঠিক করে দেবে নাকি? ইস, পেটটা আমার শেষ করে দিয়েছে। কোনোদিন মনে হয় কিছু খায় নাই। হনুমান কোথাকার, খুব দুঃখ আছে। তখন ফোনে মেসেজ টন করে বেজে উঠল। ওপেন করতে নেহা দেখলো একটা আননোন নাম্বার থেকে মেসেজ। এত চিন্তা করতে মানা করেছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য বের হতেই নেহা দেখে নেহালও কলেজে আছে। নেহা ওর কাছে গিয়ে বলল, ভাইয়া, আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাবি? নেহাল অবাক হয়ে বলল। পুলিশের কাছে গিয়ে কি করবি? পরে নেহা নিহালকে বলল,
একটা নাম্বার খুব ডিস্টার্ব করছে, সেটা কার নাম্বার এটা জানার জন্য। কেন জানি না নেহাল আর কোনো প্রশ্ন না করে নেহাকে নিয়ে থানাতে আসলো। নেহা পুলিশকে নাম্বারটা দিয়ে জানতে চাইলো কার নামে রেজিস্টার করা আছে, একটু দেখে নেহাকে জানাতে। পুলিশ কাকে যেন ফোন দিয়ে নাম্বারটা দিল। তারপর নেহার পরিচয় নিল, প্লাস নেহার আইডি কার্ডও দেখলেন। একটু পরে একটা ফোন আসলো। পুলিশটা কিছু কথা বলে ফোন রেখে দিয়ে নেহার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের কি আপনার পাগল মনে হচ্ছে? আমাদের সময়ের কি কোনো দাম নেই আপনার কাছে? নিজের নাম্বার নিজে জানতে চাইছেন? নেহাল অবাক হয়ে বলল, মানে? তখনই লোকটার ফোনে একটা মেসেজ আসলো। লোকটি সেটা ওপেন করে ওদের দেখালো। সত্যি নাম্বারটা নেহার নামে রেজিস্ট্রেশন করা। খুব অবাক হলো নেহার দিকে তাকিয়ে বলল, এই নাম্বার কবে তুলেছিস? কলেজ মাঠে দাঁড়িয়ে আছে নেহা, ওর সামনেই দাঁড়িয়ে আছে নেহাল। ও এখন পর্যন্ত একটা কথাও বলেনি নেহার সাথে। নেহা নিজেও খুব চিন্তায় ছিল, নাম্বারটা নেহার নামে কিভাবে রেজিস্ট্রি করা হলো। নেহা তো কোনো সিম তোলেনি। নেহার ভাবনার মাঝে নেহাল বলল, কিছু খাবে? খুব অবাক হলো নেহা, কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না, আমার গালে চড় মারার কথা ছিল। তাহলে এত শান্তভাবে কি করে আছে? তার মানে কি কাজটা নেহাল করেছে? কি রে, এত কি ভাবছিস? চল কিছু খেয়ে নি, খুব ক্ষুধা লাগছে। ভাইয়া, আমার একটা কথা ছিল তোর সাথে। বল। তারপরে নেহা রাতে ঘটে যাওয়া সব কথা নেহালকে বলল। বলেই নেহালের দিকে চেয়ে রইল, কারণ নেহার ধারণা এই লোকটা আর কেউ না, নেহালই ছিল। নেহাকে অবাক করে দিয়ে নেহাল বলল, বাহ, ভালো তো। এখন কি বাড়িতেও ছেলেদের এলাও করছিস নাকি? তোর থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? ভাইয়া, কি বলছিস এইসব? আর কি আশা করেছিলি? কথাটা শোনার পরে তোকে কোলে তুলে নিয়ে নাচবো? ফালতু মেয়ে কোথাকার। আজ বাড়িতে চল, কাকুকে বলেই তোর বিয়ের ব্যবস্থা করব। তোর মতো মেয়েকে ঘরে রাখার থেকে না রাখাই ভালো। বলেই নেহাল চলে গেল। আর নেহা পুরো বোকা বনে গেল। কোনো মতে তো এই লোকটা নেহাল হতেই পারে না। নেহাল হলে এখন এই সব বাজে নেহাকে বলতো না। ভাবতে ভাবতে কিছু সময় সেখানে দাঁড়িয়ে রইল। তারপর ক্লাসে চলে গেল। ক্লাস করে বাড়িতে চলে আসলো। না খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না, কে নেহার সাথে এমন করছে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ছাদে চলে গেল। এটা নেহার ছোটবেলা থেকে অভ্যাস। সন্ধ্যার একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা, বিকেলের হালকা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ, মনটাই যেন ভরে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে বাগান থেকে মিষ্টি ফুলগুলোর সুবাসটাও যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে। এ যেন এক সুখের রাজ্য। নেহালের মায়ের ডাকে নেহা পিছন ফিরে তাকালো। কিরে, ঘুম থেকে কখন উঠলি? এই তো একটু আগে। কেন? না, তখন তোর ঘরে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আসিস। কাকিমা, বোরকা পরছো? কোথাও যাচ্ছ নাকি? কাল রিয়ানের গায়ে হলুদ, আর তার পরের দিন বিয়ে। দুপুরে বড় আপা ফোন করেছিল, আমাদের আজকেই যেতে বলেছে। তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর জাগাইনি। আর কাল তো তোর আইসিটি প্রজেক্ট আছে, তাই তুই কাল যাবি নেহালের সাথে, বুঝলি? এখন নিচে চল, সকলে দাঁড়িয়ে আছি। নেহাকে কিছু বলতে না দিয়ে নেহালের মা নিচে চলে গেল। নেহাও তার পিছু পিছু গেল। সকলে চলে গেল নেহার ফুপির বাসায়। রিয়ান নেহার বড় ফুপির ছেলে, মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। নেহার মা আর কাকিমা রান্না করে রেখে গেছে, তাই নেহাও আর কিছু না করে 7টার দিকে পড়তে বসলো। নেহাল এখনো বাড়িতে আসেনি। 8:30টার দিকে হঠাৎ ঝড় উঠে আসে। এই ঝড় জিনিসটাকে নেহা ছোটবেলা থেকে খুব ভয় পায়। যখন ঝড় হয় নেহার মনে হয় ও হয়তো এই ঝড়ের পরে
সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পারবে না। কেন এমন মনে হয় জানে না। ছোটবেলা থেকে নেহা একা একটা রুমে থাকে। যখন নেহা ক্লাস 8-এ পড়ে তখন মার সাথে একবার এই রকম ঝড় হয়েছিল। ঘুরঘুরে অন্ধকারে নেহার বারবার মনে হচ্ছে কেউ হয়তো নেহার পরিবারের কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিল। নেহা সকালে উঠে দেখে বিছানায় শুয়ে আছে। ওর পাশে সকলে বসে আছে। মাথাটা তুলতেও পারছিল না, জ্বর এসেছিল ভয়ে। নেহা সেই ছোট্টবেলার ভয়টাকে এখনো জয় করতে পারেনি। তারপর থেকে যখনই বৃষ্টি হয় তখনই নেহার মা ও কাছে থাকে, কিন্তু সে তো আজ নেই। নেহাল এখনো আসেনি। ভাবতে ভাবতে কারেন্ট চলে গেল। খুব জোরে বৃষ্টিও পড়তে শুরু করলো। নেহা ভয়ে কান্না করে দিল। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে নেহা লাফ দিয়ে সেখান থেকে সরে গেল। নেহা, এই দেখ, আমি নেহাল। পাগলি, এই দেখ আমি চলে আসছি, আর ভয় নাই। ফোনের লাইট নিজের মুখে ধরে বলল। দৌড়ে গিয়ে নেহালকে জড়িয়ে ধরে ফুপাতে থাকলো। নেহা কথা বলতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ নেহাল নেহাকে কোলে তুলে নিল। কোলে করে নিজের ঘরে নিয়ে গেল। নেহা তার শার্ট খামচে ধরে আছে। নেহাকে খাটে বসিয়ে দিয়ে দুহাতে নেহার মুখটা একটু উঁচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি, আসি তো আমি, আর ভয় নাই। এই দেখ, পুরো ভিজে গেছি। এমন থাকলে তো আমার জ্বর আসবে। তুই একটু বস, আমি ভেজা জামা কাপড়গুলো ছেড়ে আসি। নেহা তখনও নেহালের শার্ট খামচে ধরে আছে। বাধ্য হয় নেহাল ঘরেই শার্ট চেঞ্জ করলো। তারপর নেহার পাশে বসে পড়ল। তোর এই জ্বরের বইটা কবে কাটবে বলতো? তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। এসে এতবার কলিং বেল বাজালাম, দরজা খুললি না। শেষে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে ঘরে আসতে হলো। সরি ভাইয়া। খুব ক্ষুধা লাগছে। রান্না করেছিস? না, মা কাকি করে রেখে গেছিল। তারপর ওরা দুজনে মিলে খেয়ে নিল। কিন্তু নেহা চিন্তা করছে ও আজ রাতে ঘুমাবে কিভাবে। নেহালকেও তো কিছু বলতে পারবে না। অন্য সময় হলে নেহালকে বলতো, আমাকে আমার মতো থাকতে দে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কিন্তু ওই ঝড়ের সময় বলতে ইচ্ছে করছে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। এইসব ভাবছিল। হঠাৎ নেহাল বলল, এত ভাবতে হবে না, আজ রাতে আমার রুমে ঘুমা, আমি সোফাতে ম্যানেজ করে নেব। নেহা খাটে শুতে শুতে বলল, ভাইয়া তোর খাটটা তো অনেক বড়, তুই চাইলে খাটেও শুতে পারিস। নেহাল যেন এই কথারই অপেক্ষায় ছিল। নেহা বলার সাথে সাথে সোফা থেকে উঠে এসে খাটে শুয়ে ফোন টিপতে লাগলো। নেহাও চুপটি করে এক কোণা শুয়ে আছে, কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা আসলেই ভালো চোখে দেখায় না। কিন্তু আজ নেহা ওর ভয়ের কাছে নিরুপায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে নেহা নেহালের বুকে ঘুমিয়ে আছে, আর সে পরম যত্নে নেহাকে দুই বাহু দিয়ে আগলে রেখেছে। কিন্তু নেহা ভাবছে অন্য কথা। ও তো দূরেই ঘুমিয়েছিল, তাহলে নেহালের বুকে আসলো কি করে? নেহা সকালে নাস্তা বানিয়ে ঘরে গেল কলেজ যাওয়ার জন্য রেডি হতে। হঠাৎ ফোনের রিংটনটা বেজে উঠল। ওপেন করেই দেখে সেই নাম্বারটা। সেখানে লেখা, আমার স্বপ্ন ছিল তুমি শুধু আমার বুকে ঘুমাবে, আমার রাজ্যের রানী হয়ে থাকবে। কিন্তু না, কাল তোমার চাচাতো ভাই নেহালের বুকে ঘুমিয়েছিলে। তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না? মাই সুইটহার্টের শাস্তি তোমাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিছু সময় আছে, তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারিনি। যেমন এখন কে নেহার সাথে এমনটা করছেও কিছুই বুঝতে পারছে না। এই জিনিসটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। হয়তো সময় নিজেই নেহাকে সব কিছুর উত্তর দিয়ে দেবে। দুজনে নাস্তা করে কলেজে চলে আসলো। নেহা 20 মিনিট হলো গেটের কাছে দাঁড়িয়ে আছে। এখনো নেহালের খবর নাই। খুব বিরক্ত লাগছে নেহার। হে, নেহা একটু দূরে সরে আসলো।
তারাও নেহার পিছু পিছু আসলো। তখনই কোথা থেকে নিহাল এসে নেহার হাতে একটা লাঠি দিয়ে বলল, এই 20 মিনিটে আমার উপরে যত রাগ হচ্ছিল, এই লাঠিটা দিয়ে ওদের উপরে রাগটা ঝাড় যা। নেহা কিছু সময় নেহালের দিকে তাকিয়ে রইল, তারপর হুট করে ছেলে তিনটাকে লাঠিটা দিয়ে খুব মারলো। মারতে মারতে বলল, কি বলে যেন সম্বোধন করলি আমাকে? হেই বেবি, তাই না? নে তোর বেবির কেলানি। পিছন থেকে কেউ হাতটা ধরতেই খুব জোরে তাকেও একটা বাড়ি মারলো নেহা। পিছন দিকে ঘুরে দেখে মারটা নেহালকে মেরেছে। ভয়ে নেহার হাত থেকে লাঠিটা পড়ে গেল। ওর কপালে এবার খুব দুঃখ আছে, বুঝতেই পারছে। নেহাল হাতের দিকে তাকাতেই দেখলো হাত থেকে রক্ত পড়ছে। ভয়কে জয় করে নেহা তার কাছে গিয়ে তার হাতটা ধরে রুমাল দিয়ে বেঁধে দিল। তার দিকে তাকাতেও পারছে না। নেহাকে কিছু না বলেই গাড়িতে বসে পড়ল আর নেহাকে বলল, বসবি নাকি এখানে রেখে চলে যাব, কোনটা? নেহা বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিল। খুপিদের বাসায় যাবে। বাইরে গিয়ে দেখে নেহার ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যা লাগছে না, কালো কালারের জিন্সের সাথে কালো শার্ট, হাতা একটু ভাঁজ করা, হাতে একটা ঘড়ি, শার্টের পাশে কালো সানগ্লাস। নেহা নিজেই আজ ওর উপর ক্রাশ খেলো। জানি না বিয়ে বাড়িতে মেয়েরা সব কি করবে। নেহালের ডাকে নেহার ভাবনা ভাঙলো। কি দেখিস এইভাবে? তোকে তোকে না আজ খুব সুন্দর লাগছে ভাইয়া। কি বললি? এই রে, কি বললাম আমি এটা? কই কিছু না তো, চলো দেরি হয়ে যাচ্ছে। নেহার কিছু সময় নেহার দিকে তাকিয়ে থাকে, আবার গিয়ে সোফাতে বসে শান্তভাবে নেহাকে বলল, জাস্ট 5 মিনিট সময় দিলাম, ঘরে গিয়ে বোরকাটা পরে আই। নেহা অবাক হয়ে বলল, ভাইয়া আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কলেজে না। আর এই জামাটা তো তুই কিনে এনেছিস। বিয়ে বাড়িতে গিয়ে বোরকা পরে থাকতে বলি নাই তোরে। এখান থেকে পড়ে যাবি, ওখানে গিয়ে কোলে ফেলবি। আর একটা কথাও যেন না শুনি, তাড়াতাড়ি যা। বাধ্য হয়ে বোরখা পরল। নিজে তো সেজেগুজে যাচ্ছে আর আমাকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে। নেহার মেজাজটাই খারাপ হয়ে গেল। নেহা বাইকে বসে আছে আর চারপাশটাকে দেখছে। বিকেলের আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দুপাশে বড় বড় সবুজ গাছ, মাঝখানে রাস্তা। ব্যস্ত শহর থেকে এই খোলামেলা গ্রামগুলো কত সুন্দর, মনোমুগ্ধকর। শহরের দমবন্ধ পরিবেশের সাথে এই প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনা হয় না। বিকেলে প্রিয় মানুষের হাত ধরে এই মিঠো পথে হাঁটতে অনেক ভালো লাগবে। হঠাৎ গাড়ির ব্রেকের কারণে নেহা নেহালকে জড়িয়ে ধরল। ছেলে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে নাকি তোর? ফুফিদের বাড়িতে এসে গেছি, নাম। আর সারা রাস্তায় এত কি ভাবলি বলতো? কিছু না। বলেই নেহা গাড়ি থেকে নেমে গেল। নেহাল আর নেহা একসাথে বাড়ির ভিতরে যাচ্ছিল। সকলে ওদের দিকে তাকিয়ে আছে। অনেক বয়স্করা বলল ওদের দুজনকে নাকি অনেক মানিয়েছে। একটা মহিলা এসে বলল, কি রে নেহাল, আমাদের না বলেই বিয়ে করে নিলি? তবে হ্যাঁ, বউটা অনেক সুন্দর, তোর সাথে খুব মানাইছে তোদের দুজনকে। নেহা তার কথা শুনে অবাক চোখে নেহালের দিকে তাকালো। অবাক করা বিষয়, নেহাল মহিলার কথায় দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ ফুফি, দোয়া করো যেন এর পরের বার আসলে তোমাদের আমাদের বাচ্চাদের মুখ দেখাতে পারি। বলেই নেহাল ওর মায়ের কাছে চলে গেল। নেহা তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ গায়ে হলুদে মেয়েরা সকলেই শাড়ি পরবে। নেহা কোনোদিন শাড়ি পরেনি। নেহার মা আর কাকিরা ওকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। ঠিকমতো হাঁটতেও পারছিল না শাড়ি পরে। খুলে ফেলতে চাইলো, নেহার মা খুলতে দিল না। নেহা আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলো, কারণ নেহার বেশি সাজগোজ মানা। শুধু চোখে একটু কাজল দিল, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক দিল, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। এইতেই যেন নেহাকে হুড় পড়ে নাচছিল। উফ, নেহা আজ নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছে। নেহাকে সাজলে যে এত সুন্দর লাগে আগে জানতো না। ইস, আর একটু সাজলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে।
ওই সাইকো হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছে না। কাকিমা, দেখো তো আমাকে কেমন লাগছে। বাহ, আমাদের মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়ের শাড়ি পরলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না তো। নেহা সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলো। সকলেই শাড়ি পরেছে আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ নেহালের দিকে চোখ পড়ল। কাঁচা হলুদ পাঞ্জাবির সাথে কালার জিন্স পরেছে, হাতে ঘড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সকলেই একে একে কনেকে গায়ে হলুদ দিয়ে দিল। এবার ছোটদের পালা। নেহাও স্টেজে গিয়ে কনেকে হলুদ দিয়ে নিচে আসতে যেতেই কুচির সাথে পা লেগে পড়ে যাচ্ছিল। হঠাৎ একটা ছেলে এসে নেহাকে ধরে ফেললো, তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলো। রাতে বড়রা সকলে একসাথে থাকবে আর ছোটরা একসাথে। সকলেই খুব মজা করছে। নেহাও সকালের সাথে তাল মেলাচ্ছে। রাতে ওরা সকলেই একসাথে ঘুমিয়েছে। মাঝরাতে মনে হলো কেউ নেহাকে কোলে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত নাড়াতে চেষ্টা করতেই বুঝতে পারলো হাত বাঁধা, চোখও বেঁধে রেখেছে। নেহা ভয়ে চিৎকার করতে যাবে তখনই তার ঠোঁট দিয়ে নেহার ঠোঁটটা দখল করে নিয়ে বাড়িতেও কেউ নেহার রুমে এসে ওর সাথে এমন করলো। আবার এখন এখানে কে এই মানুষটা, আর কেনই বা ওর সাথে এমন করছে? দম বন্ধ হয়ে আসছে নেহার। হঠাৎ নেহার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। কোথাও একটা দাঁড়িয়ে আছে নেহা, আর খুব ভালো হয়ে বুঝতে পারছে লোকটা ওর সামনে দাঁড়িয়ে আছে। তার হাত দিয়ে নেহার গালিয়ে এদিক সেদিক আঁকাআঁকি করতে শুরু করলো। নেহা কিছুই করতে পারছে না। কেন এমন করছে নেহার সাথে? কি করেছে নেহা তার যে নেহার সম্মান নিয়েও এমন করছে? নেহার ভাবনার মাঝে সে ওর জামাটা সরিয়ে পেটে হাত বুলাতে শুরু করলো। এমন করতে করতে হঠাৎ হাত দিয়ে খামচে ধরলো। নেহার জান মনে হয় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো। বুঝতে পারছে পেট থেকে রক্ত পড়ছে, কারণ খুব জোরে খামচে দিয়েছে। নেহার খুব রাগ হচ্ছে, তাই পা দিয়ে সামনের দিকে দিল এক লাথি। কোথায় লাথি মেরেছে জানে না, তবে এইটুকু বুঝতে পারলো লোকটা ব্যথা পেয়েছে। নেহার একটু খুশি খুশি লাগছিল। তখনই লোকটা আবার বসে নেহার চুলের মাঝে হাত দিয়ে ও ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে হাতের বাঁধনটা খুলে দিয়ে আগের মতোই হাতে একটা চিরকুট দিয়ে চলে গেল। চোখ খুলে দেখলো নেহা ওর ফুফিদের বাসার ছাদে। পেট থেকে জামাটা সরিয়ে দেখলো খুব বাজে ভাবে কেটে গেছে, রক্ত পড়ছে। নেহা চোখ মুছে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। নেহা, তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি আমার কথা শোনোনি। সেদিন সারা রাত নেহালের সাথে ঘুমিয়েছ, কিছু বলিনি। ভেবেছিলাম বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব, কিন্তু তুমি কি করলে? শাড়ি পরে সেজে আজ সকলকে নিজের রূপ দেখালে। শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না? তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার শাড়ির নিচ দিয়ে পেট ধরছিল। কি করব বলো, আমি অসহায়, তাই ওই হারামি তোমার পেট ধরবে আর আমি চুপ থাকবো? এটা কি করে হয় বলো? তাই তোমার পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে গেলাম। আশা করি এমন ভুল আর কখনো করবে না। কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখায়। ভালো থেকো। আর হ্যাঁ, তোমার ব্যাগে মলম আছে, পেটে লাগিয়ে নিও। দাদার উত্তর, ছেলের বাবা যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর। ছেলেটা আমার ভাই, আমাদের দুজনের বাবা আমার বরের শ্বশুর হবে, আর আমার বরের বাবা আমার শ্বশুর। আজ আপুর বিয়ে। চুপচাপ এক কোণে বসে আছে নেহা। কিছুই ভালো লাগছে না। ওর সাথে কেন এমন হচ্ছে? এই কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে যে রাতে ওর ঘরে কোনো ছেলে এসে ওর সাথে এমন করে, তাহলে তারা কোনো
কথা চিন্তা না করে নেহার নামের পাশে কোনো একটা খারাপ শব্দ জুড়ে দেবে। এত মানুষের ভিড়েও আজ নেহা নিজেকে খুঁজে পাচ্ছে না। না চাইতেও মনটা বারবার ওই বাজে ছেলেটার কথাই মাথায় আসছে। সে কি চাইছে? সে কি চাইছে আমার চরিত্রে দাগ পড়ো? এমন হাজারো প্রশ্ন যখন নেহার মাথায়, তখনই সকলে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। বর পক্ষে সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানোর দিকে নেহা ঘরে যাচ্ছিল, কোথা থেকে একটা ছেলে এসে আমার হাত ধরে বলতে শুরু করলো, হে, আমি রিয়ান। তোমাকে না দেখতে খুব সুন্দর। এইভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সকলেই তো মধু চাইবে। এমনিতেও মেজাজ ঠিক নেই, এর কথাই আরো খারাপ হয়ে গেল। তাই কোনো কিছু চিন্তা না করে তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলো নেহা। পুরো বিয়ে বাড়ির লোক ওদের দিকে তাকিয়ে আছে। মা, কাকিমা, বাবা সকলে এসে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে। নেহার হাত দুটো মুঠো করে এক সাইডে দাঁড়িয়ে আছে। নেহা বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা আবারও সকলের সামনে নেহার হাত ধরে বলতে শুরু করলো, এই মেয়ে, তুই জানিস না তুই কত বড় ভুল করলি আজ? আমি কে তুই জানিস না? একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু না, তোকে তো শুধু এক রাত আমি ব্যবহার করব। আর কিছুই বলতে পারলো না। তার আগে নিহাল তাকে মারতে শুরু করলো। ছেলেটাকে মারার সময় অনেকে নিহালকে মারতে আসলো। নেহাল সকলকেই খুব মারলো। নেহালের বাবা, কাকা, ফুপা কেউ তাকে থামাতে পারছে না। সবাই ড্রয়িং রুমে বসে আছে। কাকিমা ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, হাত কেটে গেছে। যে ছেলেটাকে নিহাল মেরেছে সে নাকি এই এলাকা এমপি ছেলে। তাকে কেউ কিছুই বলতে পারে না। ছেলেটা ঢাকাতেই থাকে, লকডাউনের কারণে গ্রামে আসছে। সকলে মিলে বসে ঠিক করলো আজ রাতেই নিহাল ঢাকাতে চলে যাবে, আর বাকি সকলে বউ ভাতের পরে যাবে। সকলের মাঝেই নিহাল দাঁড়িয়ে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, ঘরে যা আর লাগেজ গুছা, তুই আমার সাথে বাড়ি ফিরবি। বলেই চলে গেল। নেহাও রুমে চলে আসলো, কারণ ও যে নেহাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না সেটা আর কেউ না বুঝলেও ওদের পরিবার খুব ভালোভাবে বুঝে গেছে। সকলের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হোটেল থেকে খাবার আনছি। অনেক রাত হয়ে গেছে, এখন আর রান্না করতে হবে না। বলেই চলে গেল। নেহাও ওর রুমে আসলো, খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এড়িয়ে দিল। কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারে না। নেহালের ডাকে ঘুম ভাঙলো। ওঠ, উঠে খেয়ে নে। ভাইয়া, তুই খাবি না? না, ক্ষুধা নেই। নেহা জানে নেহাল যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না, তাই ওকে জোর করে পাশে বসিয়ে খাইয়ে দিল আর নিজেও খেলো। প্লেটটা রেখে যেই না নেহা ওর দিকে ঘুরে বসলো, আচমকাই ও নেহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ থেকে বাড়ির বাইরে গেলে আমার সাথে যাবি। কোনো দরকার হলে আমাকে জানাবি। একা কোথাও যাবি না। বুঝতে পারছিস আমি কি বলেছি? হুম। এই প্রথম নেহাল নেহাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলছে। ভাইয়া, তুই কি কান্না করছিস? কথাটা বলতেই নেহাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। নেহা অনেকবার ডাকলো কিন্তু ও নেহার কথা শুনলো না। এইভাবে কেটে গেল কিছুদিন। বাড়ির সকলেই চলে আসছে। নেহা এখন বাড়ির বাইরে গেলেও নেহালের সাথে যেতে হয়। নেহা একা কোথাও যেতে পারবে না, এটা নেহালের কথা। নেহা আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার ওপারে ফুচকার দোকান দেখে নেহালকে বলল ফুচকা খাবে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। বাড়িতে গিয়ে খাবি, এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ঠিক না। নেহা, নেহা, এই এই যে ভাই, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, দেখেছেন? কালো বোরকা পরে। হ্যাঁ, একটু আগে কয়েকটা লোক কালো মুখোশ পরে মেয়েটার মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওই দিকে নিয়ে গেছে। লোকটার কথা শুনে দুকদম পিছিয়ে গেল নেহাল। খুব জোরে চিৎকার করে বলল, নেহা। নেহা চোখ খুলে কিছুই দেখতে পারছিল না, কারণ ঘরটা অন্ধকার। বুঝতে পারছে রাত হয়ে গেছে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছে জানে না। মাথাটাও খুব ব্যথা করছে।
হঠাৎ দরজা খোলার শব্দে নিহা দরজার দিকে তাকালো। কেউ একজন ভিতরে এসে ঘরের লাইট অন করলো। মানুষটাকে দেখে নিহার পুরো দুনিয়াটা ভেঙে পড়লো। খুব ভালোই বুঝতে পারছে ওর সাথে খুব খারাপ কিছু হবে। নেহা বারবার আল্লাহকে ডাকছিল আর মনে মনে ভাবছিল, যাই হোক না কেন নেহাল ওর কিছুই হতে দেবে না। কেন জানি আজ নেহালকে খুব ভরসা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ছেলেটা আর কেউ না, যাকে নেহা বিয়ে বাড়িতে চর মেরেছিল, সেই এমপি ছেলে রিয়ান। নেহার ভাবনার মাঝেই রিয়ান নেহার সামনে এসে নেহার মুখটা শক্ত করে ধরে বলল, কি ভেবেছিলি আমার থেকে বেঁচে গেছিস? তোকে আমি ভালোভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই সকলের মাঝে আমাকে অপমান করলি। আজ সেই অপমানের প্রতিশোধ নেব তোর শরীরটাকে ব্যবহার করে। তার কথায় যেন নেহার মাথায় বাজ পড়ল। তাহলে কি আজ নেহার পুরো জীবনটাই শেষ হয়ে গেল? নেহার হাত পাও বাঁধা, চাইলেও কিছু করতে পারবে না। হঠাৎ রিয়ান নেহার গায়ে থেকে ওড়নাটা নিয়ে মেঝেতে ফেলে দিল। নেহার দম যেন বন্ধ হয়ে আসছিল। তখনই কেউ একজন লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে আসলো। মানুষটাকে দেখে নেহার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কারণ ওদের সামনে রক্তিম চোখে নিয়ে হাতটা মুঠো করে রিয়ানের দিকে তাকিয়ে আছে। সাথে পুলিশও এসেছে। নিহার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না। রিয়ানকে খুব মারলো। পরে পুলিশ এসে নিহালকে সরিয়ে দিয়ে রিয়ানকে নিয়ে চলে গেল। সাথে সাথে নিহাল ভাইয়া নিহার কাছে এসে নিহার গায়ে ওড়নাটা দিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল। নিহার সাথে সাথে নিহালকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। নিহার মাথায় হাত রেখে ওকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তখনই নিহার সেন্স হারায়, কারণ সারাদিন কিছুই খায়নি। তারপরেও ও খুব ভয় পেয়েছিল। নিহার যখন ঘুম ভাঙলো তখন নিজেকে নিহারের বুকে আবিষ্কার করলো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে ওরা কোথায় আছে। বুঝতে পারলো নেহা নেহালের রুমে শুয়ে আছে, তাও আবার নেহালের বুকে। নেহাকে নড়তে দেখে নিহাল তাড়াতাড়ি উঠে নেহাকে বলতে শুরু করলো, এই নেহা, ঠিক আছিস তুই? পাগলি, এত ভয় কিসের? আমি আছি তো। তোর এই নেহাল টাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলি? নেহা কিছুই বলছিল না। আসলে কি বলবে বুঝতে পারছিল না। হঠাৎ নেহাল ওকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পর আবার আসলো হাতে খাবার নিয়ে। নে, এবার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা শেষ কর। বলেই আবার মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষে নেহা বলল, ভাইয়া, বাড়িতে কি কেউ নেই? আছে তো। তোর এমন মনে হলো কেন যে কেউ নেই? না, আসলে আমি তোর রুমে এত রাতে, তারপরও আমার সাথে এত কিছু হয়ে গেল, তারপরও বাড়িতে কাউকে দেখতে পারছি না। না রে পাগলি, বাড়িতে সকলেই আছে। সকলেই তোর কাছে ছিল। সারাদিন সকলের উপর দিয়ে অনেক জ্বর গেছে। সকলেই খুব ক্লান্ত, তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমি নিজেই তোকে আমার ঘরে রেখেছি। অনেক রাত হয়ে গেছে আর খুব ঘুম পাচ্ছে। আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। চল ঘুমাবো। বলেই টেবিলে প্লেটটা রেখে নেহাকে কোলে নিয়ে খাটের মাঝে নিয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনের গায়ে দিয়ে নেহাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। এদিকে নেহার তো পাগল পাগল অবস্থা। নেহাল ভাইয়া এইসব কি করছে আর কেনই বা করছে? ভাবতে ভাবতেই নেহাও ঘুমিয়ে গেল। নেহা সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে নিহাল নেই, তাই বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাইরে চলে গেল। বাইরে যেতে নিহার মা কাকা মা ওর কাছে এসে বলল, কিরে এখন কেমন আছিস? ভালো। কিছু খাবি? না মা, ফ্রেশ হব তারপরে। আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা কাকিমা, নেহাল ভাইয়া কই? ওকে তো কোথাও দেখছি না। ও একটু থানাতে গেছে ওই রিয়ানের ব্যাপারে নিয়ে কথা বলতে। একটু পরেই চলে আসবে। কেন, কোনো দরকার আছে? না, এমনি বললাম। নেহা পরে নেহালের মায়ের কাছে জানতে পারলো নেহাকে রিয়ান তুলে নিয়ে যাওয়ার পরে নেহাল প্রথমে রিয়ানের কথা পুলিশকে জানায়। তারপরে রিয়ানের নাম্বার ম্যানেজ করে সেটা ট্র্যাক করে নেহাকে বাঁচায়। নেহা ঘরে এসে ফ্রেশ হতে চলে যায় আর ভাবছিল, আচ্ছা নেহার ভাইয়া ছোটবেলা থেকে নেহার সাথে এমন করে কেন? কখনো ভালো ব্যবহার করে তো কখনো রুডলি ব্যবহার করে, কখনো মারে তো কখনো আদর করে। তবে অন্য কেউ নেহাকে
বগলে তার 12টা বাজিয়ে দেয়। কেন এমন করে? নেহাল নাস্তা করছিল, তখনই নেহাল এসে নেহার পাশে বসে পাউরুটিতে জেলি মাখতে মাখতে আশেপাশে একবার দেখে নিল। আশেপাশে কেউ নেই। পাউরুটিতে একটা কামড় দিয়ে নেহাকে বলল, নেহা শোন, ছোটবেলা থেকে তোকে মারার, বকার, আদর করার সব কিছুর অধিকার একমাত্র আমার ছিল, আর এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর হ্যাঁ, তোর মনে শুধু একটা ছেলের নাম থাকবে, সেটা হলো আবির আহমেদ নেহাল। বলে আমার দিকে তাকিয়ে বলল। আশা করে কি বলেছি বুঝতে পেরেছিস? বলেই নেহার কাছে এসে ঠোঁটে হালকা করে ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। নেহা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে। ও আমাকে কি বললো এগুলো? এই কথাগুলো কে আমি কিভাবে নেব? থ্রেট নাকি ভালোবাসা? কিছুই বুঝতে পারছি না। সারাদিন আর নেহালের সাথে দেখা হয়নি। নেহা রাতে খেয়ে রুমে চলে আসলো ঘুমাতে। খুব গরম, তাই প্লাজোর সাথে গেঞ্জি পরে শুয়ে পড়লো। নেহা গেঞ্জি শুধু নিজের রুমে পরে, কারণ এখনো শহরের আধুনিকতাকে আয়ত্ত করতে পারেনি নেহা। নেহা শুয়ে শুয়ে ফোনে গান শুনছিল। 11টা বাজে। হঠাৎ বেলকনি দিয়ে নেহার রুমে আসলো। ওকে দেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওনাটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, এই তুই এত রাতে আমার ঘরে কি করিস? হ্যাঁ, লজ্জা করে না তোর এত রাতে একটা মেয়ের রুমে আসতে? না, করে না। এবার বেশি কথা না বলে একটা কাগজ আমার সামনে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ের মতো এতে একটা সই করে দে। এটা কিসের কাগজ? এটা তোর বিয়ের রেজিস্ট্রি পেপার, হারামি। এটা কলেজ থেকে পাঠিয়েছে, বলেছে আজকের মধ্যে সই না করে দিলে থার্ড ইয়ারে আর তুলে দেবে না। আমার বন্ধু শাহিন আছে না, পেপারটা সে নিয়ে এসে দিয়েছে আমাকে। শাহিন নিচে দাঁড়িয়ে আছে, ওর কাছে কাগজটা দিয়ে দিতে হবে, স্যারকে দিয়ে দেবে। এবার তাড়াতাড়ি সাইন করে দেয়। নেহাও আর কিছু চিন্তা না করে সাইন করে দিল। নেহার ব্যালকনি এতে গিয়ে কাগজটা শাহিনকে দিয়ে আবার নেহার রুমে এসে খাটে শুয়ে বলল, সকলেই ঘুমিয়ে পড়েছে, খুব ক্ষুধা লাগছে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? যান, খাবার নিয়ে আসেন মহারানী। বাধ্য হয়ে ওর জন্য খাবার নিয়ে এসে খাবার খাইয়ে দিল। বিরক্ত। আচ্ছা নেহা, আমাদের মুসলমান মেয়েদের বিয়ের সময় কি বলতে হয়? নেহা খুব অবাক হলো ওর প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এটা তো ছোট কোনো বাচ্চাও জানে কি বলতে হয়। কি হলো, কি এত ভাবছিস? বল না, কি বলতে হয়? কবুল। কি বলতে হয় বুঝলাম না। আরে কানে শুনতে পান না নাকি? কবুল কবুল। ও, এত জোরে বলার কি আছে, শুনেছি তো, কবুল কবুল কবুল। বলে নিহার কোমর জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে দিয়ে নিহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই কি করিস? ছাড় আর নিজের রুমে গিয়ে ঘুমা যা। কে শুনে কার কথা? নেহাকে জড়িয়ে ধরে নেহার বাচ্চাদের মতো ঘুমিয়ে গেল। নেহাও চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে নেহার উপর হয়ে শুয়ে আছে আর নেহা তার পিঠের উপর শুয়ে আছে। লজ্জায় নেহার মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। ধীরে ধীরে উঠে পড়ল। শুয়ে শুয়ে এসে দেখে নেহার নেই, উঠে চলে গেছে মনে হয়। আজ নেহা কলেজে যাবে না, ভালো লাগছে না। তাই নাস্তা করে রুমে চলে আসলো। শুয়ে শুয়ে ভাবছে, বাড়ির সকলেই যদি জানতে পারে নেহাল রাতে নেহার রুমে ছিল, তাহলে কি ভাবে সকলে? নেহাকে খুব খারাপ মেয়ে ভাববে, নাকি নিহারকে খারাপ ছেলে ভাববে? না, এই সমাজ আর যাই করুক, ছেলেদের খারাপ বলতে পারে না। আজ খুব ইচ্ছে করছে মুক্ত পাখির মতো খোলা আকাশটাতে উড়তে, পুরো পৃথিবীকে একা অনুভব করতে ইচ্ছে করছে। আকাশ প্রাণে ঘুরে ঘুরে আমার মনের রাজাটাকে খুঁজে বের করে তার সাথে খুব সুন্দর একটা সংসার করতে ইচ্ছে করছে, যার পুরোটা জুড়ে শুধু আমিই থাকবো। এইসব ভাবতে ভাবতে নেহা আবার কখন ঘুমিয়ে গেছে জানে না। ঘুম থেকে উঠে দেখে 12টা বাজে। উঠে গোসল করে বাইরে গিয়ে দেখে নেহার মা রান্না করছে। নেহা ওর মার কাছে গিয়ে টুকটাক কাজ করে দিল। দুপুরে খেতে বসে নেহার ঠিক সামনে নেহার বসে খাচ্ছে। হঠাৎ নেহার বলল, কাকু আর বাবা, আমার বন্ধু জিসানের 6 তারিখে বিয়ে, তোমরা তো জানো।
জিসানের বাবা তোমাদের দাওয়াতও দিয়ে গেছে, আমাকে আজ যেতে বলেছে। কখন যাবি? বিকেলে 5টায় যাব, আর এই কয়দিন ওখানেই থাকবো। কাকু, আমি বলছিলাম কি নেহাকেও আমার সাথে নিয়ে যাব? হ্যাঁ যা, সমস্যা নেই, কিন্তু ওকে কখনো একা ছাড়িস না। আর আমরা 6 তারিখেই যাব। ওকে নেহা, তুই রেডি থাকিস, বিকালে যাব। ভাইয়া, আমি আম্মুদের সাথে যাব, তুই আজ চলে যা। বলে ওর দিকে তাকিয়ে দেখে নেহাল চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ নেহার পায়ে খুব জোরে লাথি মারলো। এই তোর কি হলো? নেহা বুঝতে পারলো কাজটা নেহারের। কিছু না আম্মু, আমি রুমে গেলাম। বলে চলে আসলো নেহা। একটু পরে নেহার রুমে এসে বিছানার বসে নেহার হাত টেনে তার পাশে বসিয়ে দিয়ে ওর গালে হাত রেখে শান্ত গলায় বলল, আমাকে ভরসা করিস তো? আমি কোনোদিন তোর ক্ষতি হতে দেব না, আর না কাউকে করতে দেব। আর আমি তোর সাথে যেটাই করি না কেন, সেটা আমার অধিকারের মধ্যেই করি। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি, প্লিজ জেদ করিস না। বিকেলে আমার সাথে চল, তোকে ছাড়া যে আমার ভালো লাগবে না। আমার কপালের সাথে কপাল লাগিয়ে আবার বলতে শুরু করলো, আমি জানি আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু কি করব বল? মাঝে মাঝে তুই এমন কিছু করিস যে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আজ তোকে ছুঁয়ে কথা দিলাম, সারা জীবন আগলে রাখবো তোকে। প্লিজ কখনো আমাকে ছেড়ে যাস না, পাগল হয়ে যাব। হুট করে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চলে গেল রুম থেকে। নেহাল ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধুই নিজের সম্পত্তি মনে করে? বিকেলে নেহা আর নেহাল বেরিয়ে পড়লো জিসান ভাইয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নেহা চুপচাপ বাইকে বসে আছে, কথা বলতে ইচ্ছে করছে না। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা মেয়ে এসে বাইকের সামনে দাঁড়ালো। মেয়েটাকে নেহা চেনে, নেহালের বান্ধবী যারা। খুব স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট। ছোট ছোট জামা কাপড় পরে রাস্তার মাঝে নিহালকে জড়িয়ে ধরে বলল, হাই বেবি, দেখো না জিসানদের বাড়ি যাচ্ছি, মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুমিও তো যাচ্ছ তাই না? চলো তোমার সাথেই যাই। নেহালও আর কথা বলল না। হঠাৎ নেহাকে দেখিয়ে এই বলল, আরে নেহা, তুমি কোথায় যাচ্ছ? ও আমার সাথে জিসানদের বাড়িতে যাচ্ছে। ও যারা আর কিছু বলল না। নেহা বাইকে বসার আগেই যারা দুপা দিয়ে নেহালকে জড়িয়ে ধরে বসে পড়ল। যারা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ স্যার, স্যার বলছি। আর তুই পিছনে বস, এখানে নেহা বসবে। বেবি, তুমি এমন করছো কেন আমার সাথে? আজ একটু না হয় ও পিছনেই বসুক। নেহা, তোমার কি কোনো প্রবলেম হবে? নেহা আর কি বলবে? না আপু, তুমি বসো, আমি তোমার পাশে বসছি। নেহার কথাটা মনে হয় নিহালের পছন্দ হয়নি। নেহার দিকে রাগের রূপ নিয়ে তাকিয়ে যারাকে বলল, তুই কি পেছনে যাবি নাকি তোকে এখানে রেখেই চলে যাব? কোনটা? যারা আর কিছু বলল না, কারণ কথাটা নেহাল খুব জোরে বলেছে। নেহাও ভালো মেয়ের মতো নিহালের কাছে বসে পড়ল, আর যারা পিছনে। হঠাৎ নেহার হাতটা নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে রেখে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। যত সব ঢং। নেহা জিশানদের ড্রয়িং রুমে বসে আছে নেহাল ভাইয়ের পাশে। হঠাৎ শান্ত এসে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করলো। এই লোকটাকে নেহার একটুও পছন্দ না। শান্ত হলো নেহালের বন্ধু। নেহার গা ঘেঁষে বসে ওকে একের পর এক প্রশ্ন করছে। তখনই নেহাকে তার জায়গাতে বসিয়ে দিয়ে নেহার জায়গাতে সে বসলো, আর শান্তকে উদ্দেশ্য করে বলল, ভাবি হয় তোদের, সম্মান দিয়ে কথা বলবি। বুঝতে পারছিস কি বললাম? তারা বুঝতে পেরেছে কি না জানি না, তবে নেহা যে কিছুই বুঝতে পারেনি এটা ওর মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে কে ভাবি হয় আর কাকে সম্মান দেওয়ার কথা বলছে নেহা। রাতে সকলে ছাদে আড্ডা দিচ্ছে, নেহাও তাদের সাথে আড্ডা দিচ্ছে। সকলে গানের কড়ি খেলছিল। নেহালকে এ দিয়ে গান ধরলো। নেহাল ভাইয়া একটু ভেবে গান গাইতে শুরু করলো। এ তুমি কেমন, তুমি চোখের তারাই আয়না ধরো। এ কেমন খান না তুমি, হামাই যখন আদর করো। অনেক রাত হয়ে গেছে, সকলে মিলে ঠিক করলো আজ সকলেই ছাদে ঘুমাবে। যে যার মতো শুয়ে পড়লো।
নেহা এক সাইডে বিছানা ঠিক করছিল। কোথা থেকে শান্ত হয়ে সে নেহার পাশেই বিছানা ঠিক করতে শুরু করলো। তখনই নিহার সকলের সামনে নেহাকে কোলে নিয়ে তার জায়গাতে নিয়ে গিয়ে নিজে শুয়ে পড়ে নেহাকে তার বুকে জড়িয়ে নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, গুড নাইট গাইস। নেহালের এমন কাজে শান্ত আর চারা ছাড়া সকলে খুব খুশি হলো। নেহালের কোনো কোনো বন্ধু তো সিটি বাজাতে শুরু করে দিল। আর নেহার যেন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। বাড়িতে এই সব বাড়াবাড়ি করে ঠিক আছে, তাই বলে এখানে সকলের সামনে এমন করবে? উফ, সকলে কি না কি ভাবছে কে জানে। এই ভাইয়া, তোর কি কোনো কমন সেন্স নাই? দেখ, সকলে আমাদের দেখে হাসাহাসি করছে। ওই কুত্তা, আমি কি তোর বিয়ে করা বউ লাগি নাকি যে তুই আমাকে এইভাবে বুকে নিয়ে ঘুমাস, তাও আবার সকলের সামনে? নেহা খুব রেগে আস্তে আস্তে বলল। নেহাল নিজেও নেহাকে কপি করে আস্তে আস্তে বলতে শুরু করলো, দেখ, তুই আমার শুধু অধিকার না, তুই আমার সম্পত্তি। আর আমার সম্পত্তিকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তাই আমার সম্পদটাকে আমি তো মুরগি বানিয়ে শেয়ালের মাঝে কিভাবে রাখবো বল? আর এখন চুপচাপ ঘুমা, নইলে কিন্তু সকলের মাঝেই লিপকিস করে দেব, বলে দিলাম। একে কোনো বিশ্বাস নেই, তাই নেহা চুপচাপ নেহালের বুকে মাথা রেখে শুয়ে আছে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু নেহার এখনো ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিল, তার জন্য মনে হয় এমন হচ্ছে। নেহালের বুক থেকে মাথাটা তুলে দেখলো সকলেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ নেহার চোখ গেল নেহালের ঘুমন্ত মুখটার উপর। এই সাইকো ভিলেনটাকে ঘুমের মাঝেও এত সুন্দর লাগে, আগে কখনো খেয়াল করিনি। সবসময় বক বক করা ঠোঁট দুটো এখন চুপচাপ দুজনের সাথে লেগে আছে। চোখের পাপড়িগুলো একটু বড় বড় মনে হচ্ছে। চোখটাতে একটা চুমু এঁকে দেই। ছিছি, এইসব আমি কি ভাবছি? তোর ভাবছি তো কি হয়েছে, ওই লুইচা তো আমাকে সবসময় চুমু দেয়। আমি একটা দিলে কি এমন ক্ষতি হবে? আর তাছাড়া ও তো দেখবে না, ও তো ঘুমিয়ে আছে। সব কিছুকে দূরে রেখে নেহা নিজের মনের ইচ্ছেটাকেই মেনে নিল। ধীরে ধীরে ও চোখের কাছে গিয়ে শান্ত চোখটাতে একটা চুমু দিল। এতে যেন মনটাকে শান্ত করতে পারলো না, তাই ওর সারা গালে অনেকগুলো চুমু দিল। আজ নেহার কি হয়েছে নেহা নিজেও জানে না। বারবার মনে হচ্ছে নেহা নিজের মাঝে নেই। নেহালের কপালে আর একটা চুমু দিতেই ও চোখ খুলে অসহায় ভাব নিয়ে আমাকে বলল, সারা মুখ চোখ চুমু দিয়ে ভরিয়ে দিল, কিন্তু আমার এত সুন্দর গোলাপি ঠোঁটটা তোর চোখে পড়লো না? ওর তাকানো দেখে যেন নেহার মরে যেতে ইচ্ছে করছিল। তার মানে ও জেগেছিল, আমাকে বকা বানাইছে? ছি ছি ছি, আমি ওর দিকে তাকাবো কিভাবে? কি ভাবছে ও? ছি, নিজেকে নিজে চড়াতে ইচ্ছে করছে। নেহার মাথাটা উঁচু করে নেহার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর লুকিয়ে আদর করতে হবে না। আর আমাকে আদর করার জন্য সারা জীবন পাবি। ধুর পাগল, এর মতো কি করে বসলাম? এটা মান সম্মানের ফালুদা বানিয়ে ফেললাম একেবারে। নেহা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে নেহা জিসানের রুমে শুয়ে আছে। বিছানাতে উঠে বসে এদিক সেদিক দেখতে দেখতে দেখলো নেহাল ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বের হয়েছে। ভাইয়া, আমরা তো ছাদে ঘুমিয়েছিলাম, এই রুমে কখন এলাম? তোর মতো লুচ্চি মেয়েকে ছাদে রাখার সাহস পাইনি, তাই তুই ঘুমানোর পরে তোকে নিয়ে রুমে চলে আসছি। প্রথম তো আমাকে 1000টা চুমু দিয়ে আমার ভার্জিনিটি নষ্ট করার চেষ্টা করলি, পরে যদি সবার সাথে এমন করিস সে বয়ে চলে আসছি। মানে কি? আমি তোকে কখন চুমু দিয়েছি? যত সব ন্যাকামো। বলেই ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে সকালে সকলের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে জিসানের আম্মু। সকলেই একসাথে বসে খাচ্ছে। নেহা ও নেহালও পাশেই বসেছে, কিন্তু সকলে নিজের হাতে খেলেও নেহা খাচ্ছে না, কারণ নেহাকে নেহাল খাইয়ে দিচ্ছে। এই লোকটার লজ্জা বলতে কিছু নেই। বাড়িতে যা করে অন্যের বাড়িতেও কি তাই করতে হবে? যত সব বিরক্ত করলো, কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ কিছু বলতে চাইলে সকলের সামনে লিপকিসের হুমকি দেয় হারামি। নেহাল, এটা কি বাড়াবাড়ি হচ্ছে না?
ও কি বাচ্চা নাকি যে ওকে তুলে খাওয়াতে হবে? লোকলজ্জা বলেও তো কিছু আছে নাকি? হ্যাঁ বাবা, মেয়েটা তোমার কি হয় বলো তো? কাল থেকে দেখছি আঠার মতো লেগে আছে দুজনে। কিছুই না আন্টি, চাচা তো বোন হয়। আসলে আন্টি জানেন তো, কিছু মেয়েরা এমন আছে যাদের স্বভাবটাই এমন ছেলেদের গায়ে পড়া। এই মেয়েটাও ঠিক সেই রকম। সকলের কথা শুনে নেহার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। নেহার খুব কষ্ট হচ্ছে আর নেহার চুপচাপ খাচ্ছে আর নেহার মুখে জোর করে খাবার দিচ্ছে যেন কিছুই হয়নি। এবার নেহা আর চুপ করে বসে থাকতে পারছিল না, তাই চলে আসার জন্য উঠতেই নিহাল নেহার হাত ধরে আবার বসিয়ে দিল আর বলল, চুপচাপ খাবারটা শেষ কর। বলেই জোর করে আবার মুখে খাবার তুলে দিল। তার এমন আচরণে এখানে সকলে খুব অবাক। খাওয়া শেষে হাত মুখ মুছে যারা আপুকে বলল, হ্যাঁ, এবার বল কি যেন বলছিলি? ও ছোট বাচ্চা কিনা, তাই তো? হ্যাঁ, ও সারা জীবন আমার কাছে ছোট বাচ্চার মতোই থাকবে। আর লোকলজ্জা, তোর মুখে এইসব কথা মানায় না। নিজের শরীরটা তো পুরোই বের করে রেখেছিস। শরীর দেখাতে তোর লজ্জা করে না? আমাকে তো তুই থাক সেসব কথা। আমার নেহা তোর মতো বাজে মেয়ে না, বুঝতে পারছিস? ও তোর মতো নিজের শরীরের সাইজ কাউকে দেখায় না। আর আন্টি, আপনাকে বলছি, এই মেয়েটা নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আমার দুনিয়া। যাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা অন্ধকার। ও আমার নিঃশ্বাস না, ও আমার প্রাণ, ও আমার প্রশ্বাস। হ্যাঁ, এই মেয়েটার প্রতি আমার আইনগত সম্পূর্ণ অধিকার রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা, তোকে বলছি, কোনোদিন যদি নেহার নামটাও আর মুখে নিস, তাহলে তো তোর পুরো জীবনটাই নরক বানিয়ে দেব। গট ইট? নেহার দিকে ঘুরে ও চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, কেউ কিছু বললে চুপ করে থাকতে নেই, তার প্রতিবাদ করতে শিখতে হয়। মনে রাখিস, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। সারা দিন সকলেই কাজে ব্যস্ত ছিল। নেহাররাও সকলে কাজ করছে আর জিশানের সাথে মজা করছে। জিশান মালিশার সাথে ফোনে কথা বলছে আর কাজ করছে। মালিশা জিশানের হবু বউ আর নেহা জিশানের আম্মুর সাথে টুকটাক কাজ করছে। জিশানের মায়ের সাথে নেহার আগে থেকেই পরিচয়। জিশানের মা নেহাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতোই আগলে রাখে। এর মাঝে নেহার কাজ করছে আর একটু পর পর এসে নেহার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করছে। নিহাল মনে হয় তোকে খুব ভালোবাসে। খুব। আমি যে ওর ছোট বোন, তাই এত ভালোবাসে। পাগলি মেয়ে, কে কেমন ভালোবাসে এটা যদি এখনই না বুঝিস তাহলে চলবে বল? মানে? কিছু না, এক সময় তুই নিজেই আমার কথার মানেটা বুঝতে পারবি। নিহাল জিশানের রুমে বসে আছে। নেহার পাশেই নেহাল বসে আছে, তার পাশে তার বন্ধুরা আর জিশানের কাজিনরাও বসে আছে। তারা সকলে মিলে ঠিক করলো আজ গায়ে হলুদে মেয়েরা কলাপাতা কালারের শাড়ি পরবে আর ছেলেরা কলাপাতা কালার পাঞ্জাবি পরবে। এটা ঠিক করে যে যার রুমে চলে গেল রেডি হতে। নেহা, নেহাল আর জিশান জিশানের রুমে। জিসান, তুই যা ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নে। আমি আর নেহা তোর পরে রেডি হচ্ছি। আসলে নেহা আর নেহাল জিশানের রুমেই থাকছে। এই রুমটা মনে হচ্ছে ওদের, ওরা দুজন এই একটা রুমে থাকে। এটা নিয়ে জিশানের মা বা জিশান কেউ কিছুই বলে না। সকলেই জানে নেহা আর নেহাল আলাদা থাকে। শুধু জিশানের মা আর জিশান জানে ওরা একসাথে থাকে। নেহা ভেবে পায় না এরা দুজনে কিছু বলছে না কেন। জিশান রেডি হয়ে রুম থেকে চলে গেল। নেহাল নেহার হাতে একটা লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আই যা। কিন্তু ভাইয়া, ওরা সকলে তো শাড়ি পরবে, আমি একা কেন লেহেঙ্গা পরবো? আর এটা তুই কখন কিনলি? দেখ নেহা, আমার বেশি কথা বলা পছন্দ না। আর তুই শাড়ি পরে সকলের সামনে যাবি না, বাস। আর একটা কথাও শুনতে চাই না। আমি বসে আছি, তুই যা, রেডি হয়ে নে। ভাইয়ার কথা শুনে ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে রইলাম। এইভাবে তাকিয়ে কি দেখিস? যা, রেডি হয়ে নে। ওর সাথে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। নেহা মনে মনে ভাবতে লাগলো, তার মানে কি
ওই ছেলেটা নেহাল ভাইয়া ছিল যে আমাকে রাতে রাতে এসে শাস্তি দিয়ে যায়? সেও তো চায় না আমি শাড়ি পরে কারোর সামনে যাই। তার জন্য আমার পেটে খামচি দিয়ে গেছে। তার মানে আমার ভাবনাটাই ঠিক। সেই ছেলেটা আর কেউ না, নেহাল ভাইয়া নিজেই। নেহাল বাবু, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। এবার তোমাকে আমি হাতে নাতে ধরবো। এতদিন কেন আমার সাথে এমন করেছিস তার জবাব তো আমাকে দিতেই হবে। কিরে, তোর হলো? ভাইয়া, তুই একটু আন্টিকে ডেকে দিবি, আমার একটু প্রবলেম হয়েছে। কি সমস্যা আমাকে বল। আন্টি কাজ করছে। না মানে ভাইয়া, চেন লাগাতে পারছি না। ঠিক আছে, দরজা খোল, আমি হেল্প করছি। তুই করবি মানে? তোর মাথা ঠিক আছে? এই, বেশি কথা না বলে দরজা খোল, অনেক দেরি হয়ে গেছে। নেহা বাধ্য হয়ে দরজা খুলে দিল। এইদিকে গোর। বলি চেন লাগাতে শুরু করলো। হঠাৎ পিঠের মাঝে একটা ভালোবাসার পদর্থে খুব তাড়াতাড়ি চেনটা লাগিয়ে দিয়ে ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নেহা পুরো থ হয়ে গেল। এটা কি হলো? আচমকাই হাতটা পিঠে চলে গেল। নেহার মুখ দিয়ে বের হলো, লুচ্চা কোথাকার! তোর বউ দেখিস তোর থেকেও বেশি লুচ্চে হবে। নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা মেকআপ করছিল। এমন সময় নেহাল বেরিয়ে এসে নেহাকে সাজতে দেখে বলল, এত সাজার কে আছে? তোকে সাজলেও পেতনির মতোই লাগবে, বুঝতে পারলি? তাই এত সাজার কিছু নেই। আর চুলগুলো খুলে রাখ, যদি একটু সুন্দর লাগে। নেহা ঘুরে ওকে কিছু বলতে যাবে, এই তুই! আর কিছুই বলতে পারলো না। ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এ আমি কাকে দেখছি? কোনো ছেলেও এত সুন্দর হতে হবে? কলাপাতা কালারের পাঞ্জাবিতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? উফ, আমি পাগল হয়ে যাব। ওই, এইভাবে হা করে কি দেখিস? হ্যাঁ, তোকে দেখি। আচ্ছা, তোর এত সুন্দর হওয়ার কি দরকার বলতো? জানিস প্রতিদিন কত মেয়ে তোর উপর ক্রাশ খায়? ও তোর মাথা। আর কিছু বলতে দিল না। ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বলল, চুপ! আজ আমি বলবো আর তুই শুনবি, বুঝলি? আচ্ছা বলতো, ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসিস কেন? এত আগলে রাখতে কেন? নিজের বউ বানাবি বলে? আচ্ছা, যদি ভালোই বাসিস তাহলে আমার সাথে এমন করিস কেন? আর কেনই বা লুকিয়ে ভালোবাসিস? ওই, তোকে আমি কেন ভালোবাসতে যাব? ও তাই না? ওকে, ওয়েট। নেহা নিজের ফোনটা নিয়ে সেই অচেনা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথে কাঠের উপরে রাখা ফোনটা ভেজে উঠল। নেহাল ধরার আগেই ফোনটা নেহা নিয়ে বলল, এবার এটা বল, আমার নামে সিম তুলে আমার সাথে চিট করার কারণ কি? নেহার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ওইসব তুই বুঝবি না। বলেই চলে যাচ্ছিল। নেহা পেছন থেকে ওকে জড়িয়ে ধরে পড়ল। ছোটবেলা থেকেই আমার সব কিছু নিয়ে যখন তুই বকাবকি করতি, তখন আমার একটুও ভালো লাগতো না। কলেজে কোনো ছেলে আমার সাথে মিশতো না, কারণ তুই তাদের মানা করে দিতিস। তখন খুব রাগ হতো, নিজেকে তোর হাতের পুতুল মনে হতো। কিন্তু আপুর বিয়েতে যখন রিয়ানকে তুই মারলি, আমাকে ওখান থেকে নিয়ে চলে আসলি, আবারও রিয়ানের থেকে আমাকে বাঁচিয়ে নিজের বুকে নিয়ে ঘুমালি। প্রতি রাতে আমি ঘুমানোর পরে আমার কপালে গুনে গুনে 10টা চুমু দিতি। তখন বুঝতে পারলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু হয়তো দিয়ে তো আর কিছু হয় না। তাই বুঝেও না বোঝার ভান করে চুপ থাকতাম। কিন্তু আজ যখন যারা আপু আমাকে অপমান করলো, তখন তোর কথাগুলো শুনে আমার মনে হলো হয়তো না তুই সত্যিই আমাকে ভালোবাসিস। কিন্তু সত্যি বলছি, তোর এই ভালোবাসা নামক অত্যাচারকে আমি খুব ভয় পাই। আমি জানি আমার পেটের দাগটা তুই করেছিস, কিন্তু কেন ভাইয়া? এতগুলো কথা বলার পরে নেহার শুধু একটা কথাই বলল। নেহা, ভালোবাসিস আমাকে? নেহা কিছু সময় চুপ থেকে বলল, সত্যি বলতে তোর মনটাকে ভালোবাসতে পেরেছি কিনা জানি না, তবে তোর প্রেমে পড়ে গেছি। নেহাকে পেছন থেকে টেনে সামনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, এটা তোর মোহ। যেদিন আমার মনটাকে বুঝতে পারবি, সেদিন আমাকে মন থেকে ভালোবাসবি। কথা দিচ্ছি, সেদিন তুই আমার থেকে যা জানতে চাইবি তার উত্তর দেব, কিন্তু আজ না। বলে চলে গেল। আর নেহা বেকুপের মতো দাঁড়িয়ে রইল।
আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি সত্যি শুধু মোহ এটা আমার? এইসব ভাবতে ভাবতে বাইরে চলে আসলো। বাহিরে অনেক মানুষ আসলে। জিসান একা, তাই তার বাবা মা তার বিয়ের কোনো কমতি রাখছে না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সব পিচিরা দৌড়াদৌড়ি করছে। আসলে বিয়েতে পিচিরাই বেশি মজা করে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখছিল কোথা থেকে নেহাল এসে মুখে একটা পকোড়া গুজে দিয়ে বলল, এই নেহা, এখানে কি করছিস একা একা? চল ওখানে। আচ্ছা জিসান ভাইয়া, তুমি আর তোমার পরিবার আমাকে এত ভালোবাসো কেন? গুড কোশ্চেন, পাগলি মেয়ে। জানিস নেহা, তুই যখন একদম পিচ্ছি তখন আমি আর নেহাল সারাদিন তোর পাশে বসে থাকতাম, বেশিরভাগ তোদের বাড়িতে থাকতাম। আসলে ছোটবেলা থেকে তোদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, তাই আব্বু আম্মু কিছুই বলতো না। একটা মজার বিষয় কি জানিস, নেহাল ছোটবেলায় বলতো আমাকে, জিসান দেখ দেখ আমার বউটা। আর আমি হাসতাম আর বলতাম, হ্যাঁ এটা তোর বউ আর আমার বোন। সেই থেকে তোকে আমি আমার বোনের মতো ভালোবাসতাম। জানি না তুই নিজে ভাইয়া ভাবিস কিনা, তবে আমার পরিবারের সকলে তোকে আমাদের ছোট ভাই মনে করে। তোকে আমাদের বাড়িতে আনতে চাইলে নেহাল আনতে দিত না, তাই এই বাড়িতে খুব একটা আশা হয় না তোর। জিসানের কথার মাঝে নেহা ওকে ভাইয়া বলে জড়িয়ে ধরল। আমার একটা ভাইয়ার খুব দরকার ছিল। আজ থেকে তুমি আমার বড় ভাইয়া। আর ও সাইকোটা আমার কেউ না, সব সময় শুধু বকাবকি করে। কোথা থেকে নেহাল এসে মাথায় টোকা দিয়ে বলল, আমি সাইকো তাই না? আর তুই কি বলবো জিসানকে? কাল রাতে ছাদে কি করেছিস বলবো? ও কিছু বলার আগে ওর মুখ চিপে ধরে বলল, বলিস না ভাইয়া প্লিজ। ঠিক আছে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজ তো তুই আমার শালা মানে নিজের ভাইয়াকে পেয়ে গেলি। জিসানের কাঁধে হাত রেখে ও বলল, হুম, তো হুম, তো তো আজ থেকে আমাকে আর ভাইয়া ভাইয়া বলা চলবে না। যতবার আমার সাথে কথা বলিস, প্রতিটা বার কথা বলার সাথে ভাইয়া লাগিয়ে দিস। আজই তো ভাইয়া বলবো না তো কি বলবো, তুই বল। কেন রে, আমার এত সুন্দর নামটা কি তোর পছন্দ হয় না? নাম ধরে ডাকবি। নেহা কিছু বলতে যাবে তার আগে জিসানের ফোন বেজে উঠল। মাইশা ভিডিও কল দিয়েছে। কি রে শালা, তোর বউ তো দেখি তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার পোড়া কপাল, আমার বউটা যদি একটু এমন হতো। এই ভাইয়া, তোর আবার বউ আসলো কই থেকে? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? এই তোরা ঝগড়া কর, আমি কথা বলি। তোরা দুটাই আসলেই সাইকো, বুঝলি? বলে জিসান ভাইয়া চলে গেলে স্টেজের দিকে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে এর মাঝেই। জিসানের মা আর বাবা আগে দিয়ে দিল, তারপরে একে একে সকলেই দিয়ে দিল। জিসানকে তো সকলে বন্ধুরা মিলে হলুদে গোসল করিয়ে ছেড়েছে। নেহা এক কোণে বসে আছে। নেহাকে স্টেজে নিয়ে গিয়ে বলল জিসানকে হলুদ মাখাতে। নেহাও হাসি মুখে জিসানের পুরো মুখে হলুদ মাখিয়ে দিল। বোন হয়ে ভাইয়ের সাথে এমনটা করতে পারলি নেহা? নেহা হাসতে হাসতে বলল, ভাইয়ার সাথে করবো না তো কার সাথে করব? স্টেজ থেকে নামতে যেতেই নেহাল হাত টেনে নেহার গালে হলুদ মাখিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, আমার হলুদ পরীর মতো লাগছে। লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে আসলো। কোথা থেকে যারা এসে নেহাকে বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি নেহালকে তাবিজ বশীকরণ করেছো বলো তো, যে ও তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকেই তাকায় না। এই কদিনে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যারা নেহালকে ভালোবাসে, তাই ওকে একটু জানানোর জন্য বলল, এটা ভালোবাসার তাবিজ গো আপু, তুমি বুঝবে না। এই তাবিজের কথা মনে হলেই আমার আর নেহালের একটা গান মনে আসে, জানো তো আপু? কি গান? নেহাল জ্বালাইয়া গেল মনের আগুন, নিভাইয়া গেল না। তোমার যদি বিশ্বাস না হয় নেহালকে গিয়ে বলো, যাও। যারা নেহাকে আর একটা কথা না বলে নেহালের কাছে চলে গেল। নেহাল, তোমার সাথে আমার একটা কথা আছে। বল কি কথা? আচ্ছা নেহাল, তোমার তাবিজের কথা মনে হলে কিসের কথা মনে পড়ে? তখনই নেহালের ফোনে টুক করে একটা এসএমএস আসলো। এসএমএসটা নেহাল লিখে দিয়েছে, বলো
নেহা জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। আর নেহাল তাই করলো। যারাকে এই কথাটাই বলল। আর নেহা যারার পাশে গিয়ে জোরে জোরে হাসতে লাগলো। নেহাকে হাসতে দেখে যারা রেগে চলে গেল, কিন্তু নেহার হাসি থামছে না। নেহা, কাহিনী কি বলতো? ও তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। বলে ওখান থেকে চলে গেল। এটা ও কি বলে গেল? আমার বোঝার সময় হয়নি? তোকে তো আমি পরে দেখে নেব। সকলে মিলে ঠিক করা হলো ওরা মায়েশাকে হলুদ দিতে যাবে আর ওদের সাথে জিসানো যাবে। যা ভাবা সেই কাজ। সকলে একসাথে বেরিয়ে পড়লো। ওখানে গিয়ে তো জিসানকে সকলে মিলে মুরগি বানানো শুরু করে দিয়েছে। মায়েশার বাবা বলল, জিসান, তুমি এইখানে? জিসান কিছু বলার আগে নেহাল বলল, আসলে আঙ্কেল, মাইশাকে গায়ে হলুদের সাজে কেমন দেখতে সেটাই দেখতে এসে। বলেই সকলে মিলে হাসতে শুরু করে দিল। মাইশাকে সকলে মিলে হলুদের রানী বানিয়ে বাড়ির দিকে রওনা দিল। গেটের ভিতর দিয়ে বাড়ির ভিতরে যাচ্ছিল। নেহার একপাশে দাঁড়িয়ে আছে নেহার, আর একপাশে যারা। হঠাৎ নেহা ব্যথায় চিৎকার দিয়ে উঠল। নেহার চিৎকারে নেহাল নেহার হাত ধরে বলল, কি হয়েছে? নেহা ইশারায় ওর পা দেখালো। পায়ের ভিতর একটা পিন ঢুকে পড়েছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিল। নেহাল সকলের মাঝে নেহাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। নেহাল নেহাকে সোফাতে বসিয়ে দিয়ে আস্তে করে পা থেকে পিনটা বের করে ড্রেসিং করে দিল। নেহার পায়ে ব্যথা করছে খুব। চুপচাপ বসে আছে নেহাল। নেহার পাশে বসে আছে মাথা নিচু করে। হঠাৎ জিসানকে বলে উঠল, জিসান, গেটে পিন কোথা থেকে আসলো? এখানে তো পিন থাকার কথা না। জিসান কিছু বলার আগে যারা বলে উঠল, আজিব তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? ডেকোরেশনের কাজ করছে চারিদিকে, হয় তো তখনই পিন পড়ে গেছে। যারা, কথাটা আমি তোকে বলিনি, তুই হঠাৎ উত্তর দিতে এলি কেন? নেহাল জানলার দিকে কিছু সময় তাকিয়ে থেকে জিসানকে বলল, জিসান, গেটে সিসি ক্যামেরা আছে তো? আছে। চল দেখবো আমি। তখন যারা আবার বলল, এটা বেশি বেশি হচ্ছে না নেহাল? কে শুনে কার কথা। নেহার পাশে জিসানের মাকে বসিয়ে রেখে জিসান আর যারার হাত ধরে নিয়ে গেল। তাদের সাথে নেহালের সব বন্ধুরা গেল। একটু পরে সকলেই আবার আসলো। নেহাল নেহার পাশে বসে ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, যারা এই বাড়িতে থাকলে আমি আর 1 মিনিটও থাকবো না। নেহা তার কথায় বুঝতে পারলো কাজটা যারাই করেছে। কিন্তু নেহাল জিসানকে আর কিছুই বলতে দিল না। আমি কিছু শুনতে চাই না। ওর সাহস হয় কিভাবে যে ও আমার কলিজায় হাত দেয়? ও নিজেকে কিভাবে রানী ভিক্টোরিয়া? তখনই যারা চিৎকার করে বলতে শুরু করলো, আমি যা করেছি বেশ করেছি। সেই কলেজ লাইফ থেকে তোমার পিছে পড়ে আছি, কখনো আমার দিকে তাকিয়েও দেখোনি। আর ওই মেয়েটার মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই বলো নেহাল? ওর থেকে 1000 গুণ বেশি সুন্দর আমি। হ্যাঁ, আমি নিজের রানী ভিক্টোরিয়া মনে করি, তবে ওই মেয়ের মতো নিজেকে মনে করি না, আর না কোনো দিন করতে চাই। ও তো একটা চরিত্রহীন মেয়ে, যে কিনা নিজের শরীরে নিজের চাচাতো ভাইকে বশ করেছে। লজ্জা করা দরকার একটা অবিবাহিত ছেলের সাথে রাতে এক ঘরে ঘুমাতে। যারার এই একটা কথাই পুরো বাড়ির মানুষ থমকে গেল। তখনই যারা একটা ভিডিও বের করে সকলকে দেখালো আর বলল, দেখো কি মেয়ে একটা, বিয়ের আগেই অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে। ভিডিওতে নেহা নেহালের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে আর নেহাল নেহার মাথায় বিড়ি কেটে দিচ্ছে। একে তো পায়ে ব্যথা, তার উপর এদের এমন কথায় চোখের পানি যেন আর থামছিল না। তখনই যারা থেকে নেহাল ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললো আর যারাকে নিজের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় মারলো। তার সামলাতে না পেরে যারা নিচে পড়ে গেল। তখনই নেহাল বলল, তোর সাহস হয় কিভাবে নেহাকে এত বাজে কথা বলার? তখন পাশে থেকে একটা বয়স্ক লোক বলল, মেয়েটা তো ঠিকই বলেছে, লজ্জা তো তোমাদের পাওয়া উচিত। আর কিছু বলতে না দিয়ে নেহাল বলল, অনেক বলে ফেলেছেন, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর হ্যাঁ, সকলে কান খুলে শুনে রাখো, নেহা আমার বিয়ে করা বউ।
আমার বউয়ের সাথে আমি কোথায় কিভাবে থাকবো এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। বলে জিসানকে কিছু একটা ইশারা করে নেহাকে কোলে তুলে নিয়ে জিসানের রুমে চলে আসলো। ওর কথায় ওখানকার সকলের সাথে নেহা নিজেও খুব অবাক হলো। ওদের আবার কবে বিয়ে হলো যে নেহা নিজেই জানে না। ঘরে বসে আছে, নেহার পাশে বসে পায়ে মলম দিয়ে দিচ্ছে নেহাল। নেহা হঠাৎ করে জিজ্ঞাসা করলো, নিজেকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি তুই ভাইয়া? আর যারা আপু তো ভুল কিছু বলেনি, সত্যিই তো বলেছে। একটা অবিবাহিত মেয়ে হয়ে আমি তোর সাথে রাত কাটাচ্ছি। কথাটা বলতে যতটা না দেরি হয়েছে, নেহাকে থাপ্পড় মারতেও নেহালের অত সময় লাগেনি। আর কোনোদিন যদি এইসব বাজে কথা বলিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বলে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল। আমি কোনো মিথ্যা কথা বলিনি। তখনই জিসান রুমে ঢুকে পড়ে আর চোখে হাত দিয়ে বলে, সরি, ভুল সময় চলে আসলাম, আপনাদের রোমান্সটা নষ্ট করে দিলাম। শালা অভিনয় কম কর। আর ওদিকের কি অবস্থা? আর বলিস না, তোর আর নেহার বিয়ের রেজিস্ট্রি পেপার দেখে তো এক একজনের চোখ আম গাছে উঠে গেছে। আমাদের বিয়ের রেজিস্টার পেপার মানে? তখনই জিসান নেহার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়ো, সব বুঝতে পারবে। এটা সত্যি ওদের বিয়ের ব্যাপার। তার মানে জিসান নেহাকে সব বলে কিভাবে নেহাকে বিয়ে করেছে। আর এটা ওদের পরিবারও জানে, শুধু নেহা জানে না। রাগে দুঃখে আবার কান্না করতে শুরু করে দিল। জিসান ভাইয়া, আমার একটা কাজ করে দেবে? কি কাজ বল? আর এভাবে কান্না করছিস কেন আমার লক্ষ্মী বোন, প্লিজ? আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারবে? আমি এখন থেকে হোস্টেলে থাকবো। নেহার কথা শুনে নেহার দিকে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক আর পড়ছে না। একবার জিসানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। জিসান দরজা লক করে চলে গেল। নেহা আর এখানে থাকবো না বলে কাটা পা নিয়ে নিচে নামতেই নেহার হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে বাঁধা চুলগুলো খুলে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ ডুবিয়ে নেশাধরা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কখনো যাস না নেহা, প্লিজ। মরে যাব তোকে ছাড়া। আমি জানি না কেন যেন তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোকে না দেখলে পাগল পাগল লাগে। কখনো যাস না প্লিজ। নেহা বুঝতে পারছিলাম নেহাল ভাইয়া কান্না করছে আর কথাগুলো বলছে। নেহা তার দিকে ঘুরে তার গলাটা জড়িয়ে ধরে বলল, যাব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে চিট করে বিয়ে করছিস। কেন করছিস আমি জানি না, আর জানতেও চাই না। তবে আমার রাগ কমবে একটা কাজ করলে। কি কাজ বল? আমি তোর জন্য সব কাজ করতে পারবো। নেহা তার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, তুই আমাকে চিট করে বিয়ে করছিস কেন? এইভাবে বিয়ে করেছিস আমি জানি না, আর জানতেও চাই না। তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে আমি তোর কাছেই থাকবো। আমার শর্ত হলো, কাল জিসান ভাইয়াদের বিয়ের পর তার সাথে আমাকে আবার বিয়ে করতে হবে সকলের সামনে, যেন আমাকে আর কেউ বাজে মেয়ে বলতে না পারে। বিয়ে শেষ করে আমরা দুজনে বাড়ি চলে যাব এবং বাড়িতে গিয়ে গুনে গুনে 1 বছর তোকে আমার থেকে দূরে থাকতে হবে। মানে আমার হাতটাও ধরতে পারবি না, এইভাবে থাকতে হবে। কথাটা বলে নেহা তার দিকে হাসি মুখে তাকালো আর সে নেহার দিকে অসহায়ভাবে তাকিয়ে আচমকা নেহাকে জড়িয়ে ধরে বলল, এমন করিস না প্লিজ। দেখ, তুই আর যাই বলবি আমি সব করব, তোর সব কথাই রাখবো, কিন্তু তোর থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে বলিস না। আমি সত্যি বলছি, মরে যাব। ও, তার মানে তুই আমার সাথে রাজি না, তাই তো? ওকে, আমি আব্বুকে বলে এমন জায়গাতে চলে যাব তুই কোনোদিনও আমাকে খুঁজে বের করতে পারবি না, ডিয়ার চিটিং হাজব্যান্ড। একটু ভেবে ও বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি তোর সাথে থাকবো। এটা তুই 1000 বারণ করলেও আমি শুনবো না। কাল আমাদের আবারও বিয়ে হবে এবং কাল থেকে তুই আমার রুমে আমার সাথে থাকবি। তবে হ্যাঁ, তোকে কথা দিচ্ছি, তোর অনুমতি ছাড়া তোকে জড়িয়ে ধরে ঘুমানোর বাইরে আর কিছুই করব না। নেহা কিছু বলতে যাবে তখনই জিসান দরজার বাইরে থেকে বলল, আসতে পারি? আয়। এই নে তোদের খাবার। নেহার তো পায়ে ব্যথা, বাইরে গিয়ে খেয়ে আসতে পারবে না,
তাই দুজনের জন্য খাবার দিয়ে গেলাম। খেয়ে ঘুমিয়ে পড়, রোমান্স না হয় পরে করিস। বলি চোখ মারল নিহালকে। তখনই নেহা নিহালকে বলল, আচ্ছা ভাইয়া, তোরা এক একটা এত ভিলেন কেন বলতো? নিহাল ভাইয়া কিছু বলার আগেই জিশান ভাইয়া বলল, আচ্ছা, নেহাল আর নেহার যদি বাচ্চা হয় তাহলে তুই ওর কি হবি বলতো? চল আমি বলতেছি, তুই হবি নেহার বাচ্চার মামা, কারণ নেহা তোকে 1000বার ভাইয়া বলে প্রমাণ করে দেয়। তুই তাদের বাচ্চার মামা হবি। জিশান কথায় নেহার দিকে রক্তিম চোখ নিয়ে তাকালো। সেই সুযোগে জিশান আগুনে ঘি ঢেলে চলে গেল। বিপদে পড়ল নেহা। আস্তে করে বলল, আমার না খুব ক্ষুধা লাগছে। ও আর কিছু বলল না। খাবারের প্লেটটা হাতে নিয়ে নেহাকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। তার পরে মলম লাগিয়ে দিয়ে কাটা জায়গাতে একটু চুমু দিল। নেহার সাথে সাথে পা সরিয়ে নিয়ে বলল, কি করছিস? কি মাথা ঠিক আছে তোর? পায়ে চুমু দিচ্ছিস? তো কোথায় চুমু দেব তুই বলে দে। বলি চোখ মারল। অসভ্য! বলি উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। একটু পরে দেখে ও নেহার কাছে শুয়ে পড়ল। এই, তুই এখানে কি করছিস? যাই রুম থেকে অন্য রুমে ঘুমো, আর নয়তো নিচে ঘুমা। নেহার কথায় ও একটু চুপ থেকে নেহাকে জড়িয়ে ধরে পুরো নিজের উপর নিয়ে নিল। তারপরে কানের কাছে এসে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? পাকা গজিয়েছে। পাকা কাটতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আজ লাস্টবার বলে দিলাম, নিজের কাছ থেকে আমাকে সরানোর কথা চিন্তাও করবি না। যদি করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে। নেহার ঘাড়ে খুব জোরে একটা কামড় দিল। নেহা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথে ও ঠোঁট জোড়া দিয়ে নেহার ঠোঁটটা দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে পড়ল। এভাবে চিৎকার করিস না, বাইরের মানুষ অন্য কিছু মনে করবে। নেহা লজ্জায় ওর বুকেই মুখ লুকালো। ও খুব শক্ত করে নেহাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে যতবার বাইয়া ডাকবি ততবার তোর এই ঘাড়ের দাগটা মানুষ দেখবে, মনে রাখিস। তুই এত শয়তান কেন বলতো? একটু ভালো হতে পারিস না? নেহার কপালে একটা ডিপলি কিস করে বলল, না, পারি না। আমি সারা জীবন এমনই থাকবো। আর আমাকে সারা জীবন তোর আদর করতে হবে, বুঝলি? কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। রাতেও জোর করে নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নেহাও আর কিছুই বলল না। সকালে ঘুম থেকে উঠে দেখে নিহাল এখনো ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই মনের মধ্যে কোনো প্যাচ নাই। গালে ছোট ছোট দাড়িগুলো খুব সুন্দর লাগছে। আনমনে ওর গালে হাত চলে গেল। পাগল! এত ভালোবাসে কিন্তু এতদিন মুখে বলেনি। নেহা নিহালের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখে ও খাটে বসে আছে। কি রে ভাইয়া, এভাবে বসে আছিস কেন? নেহার কথার উত্তর না দিয়ে নেহার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, আজ বিয়েতে এটা পরবি, ঠিক আছে? বলে ওয়াশরুমে চলে গেল। ব্যাগে একটা সাদা গ্রাউন্ড ছিল। সোনালি সুতের কাজ করা, খুব সুন্দর লাগছিল গ্রাউন্ডটা। নেহালের চয়েস আছে, নইলে কি আর আমার মতো সুন্দর মেয়ের প্রেমে পড়ে? কথাগুলো একটু জোরেই বলছিল। পিছন থেকে নেহা বলল, তাই নাকি? পাগল, তোকে কে বলেছে তুই সুন্দর? পাগল হতে যাব কেন? আমি যদি সুন্দর না হতাম তুই কি আমার প্রেমে পড়তি? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, বুঝলি নেহা? তুই তো জানিস ছোট থেকে আমি কোনো সুন্দরী মেয়ের সাথে কথা বলি না। আসলে সুন্দরী মেয়েতে আমার অ্যালার্জি আছে, তাই তো তোর মতো পেতনিকে বিয়ে করেছি। ওই কি বললি তুই? আমার আর কিছু বলতে পারলো না। ও নিজের ঠোঁট দিয়ে নেহার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, মুখ থেকে একটা করে শব্দ বের করবি, সাথে একটা করে কিস ফ্রি পাবি, বলে দিলাম। ভালো চাস তো যা, জামাটা পরে এসে তোর একমাত্র বরকে দেখা। বিয়ে বাড়ি বলে কথা সকলেই কাজে ব্যস্ত। আর নেহালরা কাজের সাথে সাথে জিশানের সাথে ফাজলামো করছে। দুপুরের দিকে নেহার মা, কাকিমা, কাকু চলে আসলো। নেহার আব্বু আসেনি, কাজে আটকে পড়েছে। নওর মা, কাকিমা নেহার সাথে কথা বলতে আসতেই নেহা সেখান থেকে চলে গেল। কেন কথা বলবো তাদের সাথে? তারা সকলেই আমার সাথে চিট করেছে। দুটো দিকে বরযাত্রী হিসেবে সকলেই বেরিয়ে পড়ল। বেশিরভাগ সকলে গাড়ি করে যাচ্ছে, আর কেউ কেউ বাইকে।
নেহালের বাইকে যাচ্ছে। মাঝপথে নেহাল হঠাৎ বাইক থামালো। কিরে ভাইয়া, ওরা তো চলে যাচ্ছে। নেহাল নেহাকে আর কিছুই বলতে না দিয়ে পিছন দিকে ঘুরে নেহার দুগালে হাত রেখে ওর কপালে একটা চুমু দিয়ে আবারও ঠিক হয়ে বসে বাইক চালাতে শুরু করলো। আর নেহা পুরো থম মেরে গেল। এটা কি হলো? এই হারামের কি সত্যি লাজ লজ্জা কিছুই নেই? রাস্তার মাঝে এইসব ভাবতে ভাবতে বিয়ে বাড়িতে চলে এলো। আর বিয়ে বাড়ি মানে গেট ধরা, প্লেট সাজানো, জুতো চুরি করা, এগুলো তো হবে। আর আজ জিশান ভাইয়াকে পুরো ফকির বানিয়ে ছাড়বে এই বাড়ির মেয়েগুলো। বাড়ির ভিতরে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরলো। তার সাথে একটু কথা বলে চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। নেহারও তো কত ইচ্ছে ছিল এইভাবে কোণে সেজে বসে থাকবো, আর নেহার বরমশাই এসে ওকে বিয়ে করে নিয়ে যাবে। এই নিহালের বাচ্চা আমার সব ইচ্ছায় পানি ঢেলে দিয়েছে। ভাবতে ভাবতে খাবার টেবিলে গিয়ে বসলো খাবো বলে। তখনই ওর পুরো পরিবার এসে নেহার সাথে বসে পড়লো। আর নেহালও ওর বন্ধুদের ছেড়ে নেহার কাছে এসে বসলো। কিরে, তুই মা কাকিমার সাথে কথা বলছিস না কেন? ও সরি, আসলে খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। আসসালামু আলাইকুম আন্টি। নিহাল, মেয়েটা আমাদের পাগল হয়ে গেছে নাকি? না মা, আসলে আমি যে ওকে বিয়ে করেছি এটা ও জেনে গেছে, তাই এমন করছে। ওটাও জানে যে তোমরা সব কিছুই জানো। ওকে কিছু বলনি, তাই হয়তো অভিমান করেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। নেহা চেয়ারে চুপচাপ বসে আছে। হুট করে সকলের চোখের আড়ালে নেহার এক হাত দিয়ে নেহার কোমর জড়িয়ে ধরে রইল। নেহা চোখ বাঁকিয়ে তার দিকে তাকাতে সে বলল, চুপচাপ কা, বেশি কথা বলবি না। বললেই সকলের মাঝে কিস করে দেব। এই তোর কি লজ্জা শরম নেই? দেখ নেহা, লজ্জা নারীদের জন্য, ছেলেদের জন্য না। একটা ছেলে এসে নিহার প্লেটে মাছ দিচ্ছিল। তখনই নিহাল বলল, ভাইয়া ওকে মাছ দিও না। আসলে নেহা মাছ খেতে পারে না। পুরো খাওয়ার সময়টা ও নেহার কোমরটা জড়িয়ে ধরেছিল। নেহার বিরক্ত লাগছিল। খাবার শেষে কোথা থেকে কয়েকটা মেয়ে এসে নেহাকে জোর করে নিয়ে গেল। নেহা বারবার বলছিল, তোমরা কারা? ওরা নেহার কোনো কথার উত্তর দিচ্ছে না। নেহারের দিকে তাকিয়ে দেখে ও মুচকি মুচকি হাসছে। মেয়েগুলো নেহাকে একটা রুমে নিয়ে গিয়ে জোর করে একটা নীল রঙের বেনারসি পরিয়ে দিল, হালকা মেকআপ করিয়ে দিল। নেহা কিছু বলতে গেলেই বলে একটু পরে বুঝতে পারবে। একটু পরে মেয়েগুলো নেহাকে নিয়ে গিয়ে মাইশার পাশে বসিয়ে দিল। নেহা মাইশাকে বলল, আচ্ছা আপু, এখানে কি হচ্ছে একটু বলবে আমাকে? তখন মাইশা নেহাকে সামনের দিকে তাকাতে বলল। সামনের দিকে তাকিয়ে তো নেহা পুরোই ক্রাশ খাইলো। নীল রঙের পাঞ্জাবিতে এদের দুজনকে এত সুন্দর লাগছে কেন? দুজন একই রকম সেজেছে। নেহা মাইশাকে একবার দেখে নিজের দিকে তাকালো। হ্যাঁ, ওদের সাজও একই। বুঝতে পারলো এটা প্ল্যান করে করা হয়েছে। তখনই নিহাল নেহার পাশে বসে পড়ল। তোমাকে আজ কনের সাজে খুব সুন্দর লাগছে। ওর মুখে তুমি রাগটা শুনে নেহার পুরো শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এই প্রথম ও নেহাকে তুমি করে ডাকলো। একটু পরে কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে দিল। আগে জিশান আর মাইশা বিয়ে পড়ানো হলো, আর পরে নেহা নেহালের। বিয়ে পড়ানো শেষে নেহাল নেহার কানে কানে বলল, নাও, তোমার ইচ্ছাটা পূরণ করে দিলাম। নেহা পিছন দিকে ঘুরে নেহালকে জড়িয়ে ধরল। এতে যেন ওর প্রশ্নের উত্তর পেয়ে গেল। নেহাকে কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিয়ে নেহার কপালে একটা চুমু দিল। তারপরে দুজনে হারিয়ে গেল অজানা এক সুখের সাগরে। এই বাঁধন খুলে যেন নেহা আর কোনো দিন বের হতে পারবে না, আর বের হতেও চায় না। ওদিকে জিশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা মিলে আর কাজিনরা সকলে মিলে বলেছে 10,000 টাকা না দিলে ফুল সজ্জার ঘরে ঢুকতে দেবে না। জিশান খুব চিন্তায় পড়ে গেল। এখন কি করবে? এমনি এমনি তো এদের আমি 10,000 টাকা দেব না। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখনই শাওন জিশানকে ধরে বলল, এই জিসান, এই তোর আবার কি হলো? জিশান কিছুই বলল না। ওরা সকলে মিলে তাড়াতাড়ি দরজা খুলে জিশানকে খাটে শুইয়ে দিল। জিশানকে এরকম দেখে মাইশা তো প্রায় কেঁদেই দেবে এমন অবস্থা। জিশান লাফ দিয়ে উঠে মাইশাকে জড়িয়ে ধরে বলে,
আরে পাগলি, আমার কিছুই হয়নি। ওই দেখো, ওই হারামিগুলো আমাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তাই একটু বুদ্ধি খাটিয়ে টাকা বাঁচিয়ে তোমার কাছে চলে আসলাম। কথাটা বলার সাথে সাথে সবগুলো রেগে গেল জিসানের উপর। শালা হারামি, 10,000 টাকা তোর কাছে এত বড় হয়ে গেল যে আমাদের সাথে এত বড় অভিনয় করলি? দেখ, আমি তোদের টাকা দেবো একটা শর্তে। যদি শর্ত পূরণ করতে পারিস তাহলে যা, কথা দিলাম 10,000 টাকা দিব, না দিলেও 5,000 টাকা দেবো। তুই শালা এত কিপটামি করিস কেন? আচ্ছা বল, কি শর্ত? শর্ত হলো, আজ থেকে পুরো 10 দিন তোদের গফ বফের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। আর হ্যাঁ, মিথ্যা বলে লাভ নাই, আমি জানি এখানে সকলেরই একটা করে পার্টনার আছে। তোরা যদি আমার শর্ত পূরণ হোস তাহলে আমি টাকা দিতে পারি, না হলে পাবি না। বলেই খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল। আর যে যার মতো জিসানকে গালি দিয়ে চলে গেল, কারণ কেউ তাদের পার্টনারের সাথে কথা না বলে থাকতে পারবে না। এখনো রাগ করে থাকবে? আমি তো একটু মজা করলাম, মাথা ঘোরার অভিনয় করছি। আচ্ছা, এই দেখো আমি কান ধরলাম, এবার একটু হাসো। মাইশা গাল ফুলিয়ে এখনো চুপটি করে বসে আছে, তাই জিসান মাইশার গালে দুহাত রেখে গান গাইতে শুরু করলো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকির রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলবো কিভাবে বোঝাই ভালোবাসি। গানটা শুনেই মাইশা জিসানকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন করো না প্লিজ। তারপরে তারাও হারিয়ে গেল তাদের সুখের সাগরে। রাত প্রায় 3:10। নেহা বেলকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশটা দেখছে আর ভাবছে। কখনো ভাবিনি আমি নেহালকে এতটা ভালোবেসে ফেলবো আর এত সহজে ওকে নিজের করে পাবো। রাতের এই শান্ত শহরটার মতো আজ নিজের মনটাও শান্ত লাগছে। আজ মনে হচ্ছে না চাইতেও উপরওয়ালা আমাকে সব দিয়ে দিয়েছে। আজ মন চাইছে রাতের জোনাকি পোকার মতো আমিও পুরো শহরটা ঘুরে আসি, আমার সুখটার খবর আকাশে বাতাসে জানিয়ে দিয়ে আসি, আর বলে আসি ভালোবাসি আমি নেহালকে, খুব ভালোবাসি। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরে চুলের মাঝে মুখ ডুবিয়ে গান গাইতে শুরু করলো। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু দেন সারাক্ষণ দিতে চাই তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকেও তোমাকে, জেনেও তোমার আঁখি চুপ করে আমি থাকি। রোজ দুফুটা যেন আরো ভালো লাগে টানে অভিসারে, চাই শুধু বারে বারে তোমাকেও তোমাকে। গান শেষ করেই নেহার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, এই ড্রেসটা পরে কি আমাকে মারতে চাও নেহা? ঘুম ভেঙে যাওয়ায় নেহারের শার্ট পরেই বাইরে চলে এসেছে। তোমাকে না শুধু শার্টে খুব হট লাগছে। কথাটা বলতেই নেহা পিছন দিকে ঘুরে ওর চোখে হাত দিয়ে বলল, একটা মেয়েকে এইভাবে দেখতে লজ্জা করে না? ছি, কি বেহাইয়া। চোখ থেকে হাতটা সরিয়ে নেহাল বলল, ওই অন্য মেয়েকে দেখি নাই, ওকে নিজের বিয়ে করা বউকে দেখছি, আর সারা জীবন দেখব, যেভাবে খুশি সেভাবে দেখব। বলেই কোলে তুলে রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে নেহাল নেহার দিকে তাকিয়ে আছে। কি দেখিস? কোনো কথা না বলে আমার কপালে একটা কিস করে বলল, আজ থেকে আর তুই বা ভাইয়া কোনোটাই বলবে না, ওকে? আমার নাম ধরে তুমি করে বলবে। এবার বলো কি বলেছি। বললাম কি দেখো অমন ভাবে? কিছু না, আমার বউটাকে দেখছিলাম। আমার বউটা কত কিউট, সারাদিন শুধু ভালোবাসতে ইচ্ছে করে, সারাদিন সামনে বসিয়ে দেখতে ইচ্ছে করে। ভালোবাসি গো প্রিয়তমা, খুব ভালোবাসি। যে ভালোবাসা কখনো ফুরোনোর নয়। ছোট একটা বাচ্চা যেমন হওয়ার পর থেকে বড় হতে শুরু করে, সেভাবে আমার ভালোবাসাও বাড়তে শুরু করছে। জানো, যখন কোনো ছেলে তোমার দিকে তাকিয়ে থাকে তখন মনে হয় তোমাকে গলা টিপে মেরে ফেলি। বারবার মনে হয় হয়তো সুন্দর হওয়ার কি দরকার ছিল তোমার, বলো তো? দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। টেবিলে ওদের আম্মু কাকু সকলেই ছিল। নেহা খাচ্ছিল, তখন সকলের মাঝে নেহাল বলল, একা একা কাঁদছো কেন? আমাকেও খাইয়ে দাও। ওর কথায় নেহার মনে হচ্ছিল মাটির নিচে চলে যায়। একটা মানুষ কি করে এত বেহায়া হতে পারে? উফ,
ওর কথায় কান্না দিয়ে নেহা চুপচাপ খাচ্ছিল। আবার খাবার মুখে দিতে যাবে তখনই নেহার হাতের খাবারও খেয়ে নিল আর আমার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, তোমার মেয়েকে কি একটু শেখাতে পারোনি যে কিভাবে স্বামীর সেবা করতে হয়, স্বামীর কথা শুনে চলতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়? বেশি পড়াশোনা না শিখিয়ে একটু এগুলো শেখাতে পারতে, তাহলে আজ আমাকে ভালোবাসার অভাবে মন খারাপ করে থাকতে হতো না। ওর কথায় আর কোনো কথা না বলে না খেয়ে চলে আসলো। অসভ্য ছেলে একটা, কাকে কি বলছে এইসব? কি গো, না খেয়ে চলে আসলে কেন? কোনো কথা বলল না। নেহার হাতে খাবারের প্লেট দিয়ে নেহাকে দাঁড় করিয়ে নিজে খাটে বসে আমাকে ওর কোলে বসিয়ে দিয়ে বলল, এবার খাও আর আমাকেও খাইয়ে দাও। আর যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। বলে নিহার পেটে হাত খামছে ধরলো। নেহাও দমে গেল তার এমন কাছে। চুপচাপ ওকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। প্লেটটা রেখে রুম থেকে চলে আসছিল। পিছন থেকে নেহার হাত ধরে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ের মাঝে মুখ ডুবিয়ে বলল, কোথায় যাচ্ছ? এখন চুপচাপ শুয়ে থাকো। কাল সারা রাত ঘুমাতে পারেনি বউ, এখন একটু ঘুম পাড়িয়ে দাও। আজীব তো, তুই ঘুমালে ঘুমা, আমাকে আটকে রাখছিস কেন? গরু, ছাড় বলছি, ছাড়। বলেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ই বউ, আবার তুই তোকারি করছো? তোমাকে না মানা করেছি তুই করে বলবে না, তুমি করে বলবে? ভালোবাসি বউ, খুব ভালোবাসি, কেন বুঝো না বলো তো? তুই করে বললে কষ্ট লাগে তো। বলেই নেহা সারা মুখে ঠোঁটে হাজারো বার কিস করতে শুরু করে দিল। ওর প্রতিটা স্পর্শে নেহা যেন পাগল হয়ে গেছিল। নেহার নিজেরও ওর পাশে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কোথাও একটা চাপা অভিমান কাজ করছে, যে কারণে ওর ভালোবাসাতে নিজের ভালোবাসা যোগ করতে পারছি না। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারে না। ঘুম থেকে উঠে দেখে নেহার রেডি হচ্ছে। নেহাকে তাকাতে দেখেই নেহার দিকে তাকিয়ে একটা ভুবন ভোলানো হাসি দিয়ে নেহার কাছে এসে কপালে একটা কিস করে কোলে তুলে নিল। ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিজের হাতে নেহাকে ফ্রেশ করে দিয়ে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। নেহার মনে হচ্ছিল ও 2 বছরের একটা বাচ্চা মেয়ে, যে কোনো কাজ করতে পারে না, অন্যরা করে দেয়। আচ্ছা নেহাল, আমি কি হাঁটতে পারি না যে এইভাবে কোলে নিয়ে বেড়াচ্ছ? হাঁটতে পারবে না কেন? হাজারবার হাঁটতে পারো, কিন্তু কি করব বলো? আমার এই মিষ্টি বউটাকে যে সারাদিন আমার কোলে বসিয়ে রেখে আদর করতে ইচ্ছে করে। লুচ্চা কোথাকার, সরো তো, বাইরে যাব। নেহার হাত ধরে আবার বসিয়ে দিয়ে ঠোঁটে হালকা করে কিস করে দিয়ে নেহার হাতে একটা বোরখা দিয়ে বলল, বাড়িতে কেউ নেই, সকলে জিসানদের বাসাতে চলে গেছে। আজ ওদের বউভাত, সাথে আমাদেরও, তাই কোথাও যেতে হবে না। চুপচাপ বোরকাটা পরে রেডি হয়ে নাও। এক বস্তা অভিমান নিয়ে বললাম, আজ আমাদেরও বৌভাত, মায়েশা আপু বউ সেজে বসে থাকবে আর আমি এই বোরকা পরে যাব? নেহাল মুচকি হেসে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, জানো নেহা, একটা মেয়ে বিয়ের আগে তার বাবা মার কাছে আমানত হিসেবে থাকে, আর যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন মেয়েটার তার স্বামীর সম্পত্তি হয়ে যায়। আর কোনো পুরুষ চায় না তার সম্পত্তির দিকে কেউ নজর দিক। আমি নিজেও চাই না আমার বউকে সেজে গুজে শুধু আমি দেখব, বাইরের কেউ না। আমার ভালোবাসার চাদরে সব সময় জড়িয়ে আগলে লুকিয়ে রাখতে চাই। পারবে না তোমার স্বামীর এই চাওয়াটা পূরণ করতে? কোনো কিছু না ভেবে নেহালকে জড়িয়ে ধরে ওর বুকের বাঁ পাশে ডিপলি একটা কিস করে বুকের বাঁ পাশে নিজের হাত রেখে বলল, পারবো। সারা জীবন তোমার বুকের বাপাসের পাঁজরের হাড় হয়ে থাকতে চাই। নেহার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, সারা জীবন আমার করে আমার বুকের মাঝে আগলে রাখবো। ভালো লাগে বলে ভালোবাসিনি, ভালোবেসেছি বলে ভালোবাসি, শুধু তোমায় আর তোমায়। বোরখা পরে রেডি হয়ে জিশানদের বাসাতে গেল। গিয়ে তো নেহা পুরোই অবাক। মাইশা আপুকেও বোরখা পরানো হয়েছে, সেটা দেখে নেহা নেহালের দিকে তাকালো। ও মুচকি হাসি দিয়ে বলল, আমার পাগলিটা কষ্ট পাবে এমন কোনো কাজই আমি করব না, বুঝতে পারলে? বলে নেহার হাত ধরে স্টেজের নিয়ে গিয়ে কিষানদের পাশে বসালেন আর নিজেও বসলেন।
খুব মজার মধ্যে দিয়ে বৌভাতের দিনটা কেটে গেল। আজ আর নেহাদের বাড়িতে যেতে দিল না কেউ। জিশানদের বাড়িতে ফুলসজ্জার ব্যবস্থা করেছেন সকলে। একটু আগে পার্লারে কিছু মেয়ে এসে নেহাকে আকাশি রঙের একটা লেহেঙ্গা পরিয়ে বউ সাজিয়ে ফুল দিয়ে সাজানো খাটে ঘোমটা দিয়ে বসিয়ে রেখে গেল। নিজেকে এখন কেমন যেন সত্যি বউ মনে হচ্ছে। নিজের মাঝে একটা খুশি কাজ করছে। কলেজ খুললেই বন্ধুদের বলতে পারবে লকডাউনের মাঝে নেহার বিয়ে হয়েছে। আমার কি সুন্দর কপাল, বন্ধুদের আর টাকা খরচ করে খাওয়াতে হলো না। ভাবতেই কেমন যেন আরো বেশি খুশি খুশি লাগছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালো। তাকিয়ে যেন আর চোখ সরাতে পারছে না। এক সুদর্শন পুরুষ নেহার দিকে এগিয়ে আসছে। আজ যেন বেহায়া চোখটাকে সরাতেই পারছে না। নেহা যে এতটা বেহায়া, আজ নেহালকে এইভাবে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। কি গো, কি দেখছো এমন করে? এভাবে যদি তাকিয়ে থাকো তাহলে তো আমার নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে গো বউ। নেহালের কথায় লজ্জায় চোখটা অন্যদিকে নিল। আর সত্যি নেহালকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের পাঞ্জাবি, তার উপরে কালো রঙের কোট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এটাই যেন একদম পারফেক্ট। নেহার ভাবনার মাঝে নেহার কোলে মাথা রেখে বলল, একটু চুল টেনে দেবে? নেহাও বাধ্য মেয়ের মতো ওর চুলে হাত দিল। একটু পরে হঠাৎ করে ও নেহার কোলে মাথা রাখা অবস্থায় নেহার পেটের মাঝ বরাবর ডিপলি একটা কিস করলো। আচমকা এমন হওয়ায় নেহা ওর চুলগুলো খামচে ধরে। ওর নেহার পেটে আরো দু একটা চুমু দিয়ে নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। নেহার বুকে মাথা রেখে বলতে শুরু করলো, জানো নেহা, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে আমি। ঘুমাতে পারতাম না। আমি সব সময় তোমার ওই বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করতো। সব সময় ভয় হতো যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে বলো? বাঁচতে পারবো না তো তোমাকে ছাড়া। জানো, যেদিন খুব বেশি তোমার কাছে থাকতে ইচ্ছে করতো সেদিন রাতে তোমার খাবারের মাঝে ঘুমের ঔষধ মিশিয়ে দিতাম। আর রাতে তোমার রুমে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। আর তুমি ঘুম থেকে জাগার আগেই আবার আমার রুমে চলে আসতাম। জানো তো, সত্যি এতগুলো বছর খুব কষ্ট হতো তোমাকে ছাড়া থাকতে। নেহার কথায় খুব অবাক হলো। এতগুলো বছরও এইভাবে দিন রাত কাটাতো। বুঝতে পারছিল ও নেহার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। তাই দুহাত দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ও আস্তে করে নেহার গলাতে চুমু দিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে বলল, আমার একটা তোমার মতো টুকটুকে মেয়ে চাই, দেবে? লজ্জায় নেহা ওর বুকে মুখ লুকালো। ভালোবাসার মানুষের প্রতিটা স্পর্শে যে জাদু আছে এটা আর সত্যি মনে হচ্ছে। আজ যেন ওর মায়া জড়ানো সাগর, এর মাঝেই থাকতে ইচ্ছে করছে। ওর প্রতিটা স্পর্শের উত্তর দিতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নেহালের বাহু ধরে পেরো, হালকা করে ওর চুলগুলোতে হাত নাড়িয়ে দিল। এতে যেন ও নেহাকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের মাঝে। অনেক চেষ্টা করেও যখন নিজেকে ওর থেকে ছাড়াতে পারলো না, তখন ওকে ডাকলো, নেহাল, এই নেহাল, ছাড়ো না, অনেক বেলা হয়ে গেছে। বাইরে সকলে কি ভাবছে বলো তো? নেহা, আর একটু ঘুমাতে দাও তো, এমন করো না। তুমি জানো না কতগুলো দিন পর আজ আমি একটু শান্তি মতো ঘুমাচ্ছি। তোমার শরীরের গন্ধ যেন আমার ঘুমের ওষুধ। তাই চুপচাপ শুয়ে থাকো, আর নয়তো আমাকে আদর করো। বলেই নেহাকে আর এক দফা কাছে টেনে নিল। এবার যেন নেহার দম নিতেই কষ্ট হচ্ছিল। এটাকে ভালোবাসা বলে নাকি ভালোবাসা নামক অত্যাচার বলে বুঝতে পারছিলাম না।